অতিকায় হস্তি লুপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে। বলছিলাম বিলাসী গল্পটি নিয়ে। অতিকায় হস্তি বলতে অনেক বড় প্রজাতির হাতি হারিয়ে গেছে, কিন্তু ছোট্ট তেলাপোকা এখনো এই পৃথিবীতে টিকে আছে। এই কথাটা কেন বলা হয়েছিল সেটাই আমরা আজকের এই ভিডিওতে উদ্ঘাটন করব। বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেটা আমাদের এইচএসসির সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। আর যেহেতু এটা এইচএসসির সিলেবাসে আছে, এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সো আজকে আমরা এটা এমনভাবে পড়বো যেন এইচএসসি এবং অ্যাডমিশনের যে কোনো প্রশ্ন আমরা খুব সহজে উত্তর করতে পারি। এই গল্পটির মূল দুইটা চরিত্র আছে, এর মধ্যে একটা হচ্ছে বিলাসী যে গল্পের নায়িকা, আর একটা হচ্ছে মৃত্যুঞ্জয়। সো বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেম কাহিনী, সমাজ ব্যবস্থা, মানুষ কিভাবে তাকে দেখছে বা তাদেরকে নিয়ে ভাবছে, এবং নেরা অর্থাৎ এই গল্পের কথক স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি নিজেকে নেরা হিসাবে প্রকাশ করেছেন এই গল্পে। অর্থাৎ নেরার জবানিতে নেরা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে এই গল্পটা বলছেন আমাদেরকে। এবং এই গল্পটা প্রকাশিত হয়েছে 1325 বঙ্গাব্দে, অর্থাৎ বাংলা সাল হিসাব করলে 1325 বঙ্গাব্দ, এবং ইংরেজিতে প্রায় 1918 সালে। এবং এটা প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকায়। কোথায়? এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং আমি যদি আরেকটু ডিটেলসে যাই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু বিখ্যাত একটা গল্প আছে যেটার নাম মন্দির। এই মন্দির গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। পরীক্ষা অনেক সময় আসে, তিনি কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির গল্পের জন্য। এছাড়াও আমরা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী দেখি, তিনি 1876 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মারা গিয়েছেন 1938 সালে। এর 2 বছর আগে, অর্থাৎ মারা যাওয়ার 2 বছর আগে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান। এছাড়া কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1923 সালে জগত্তারিণী স্বর্ণপদক পান সাহিত্য রচনার জন্য। বাংলার অসামান্য এবং জনপ্রিয় কথা সাহিত্যিক তিনি। তার উপন্যাসগুলো প্রবল হারে জনপ্রিয় পাঠক সমাবেশে। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে দেবদাস, যেটার নাম দেখেছ, এবং শাহরুখ খানের মুভিও আছে এটার উপলক্ষে বা এটাকে কেন্দ্র করে। তার উপন্যাস হচ্ছে দেবদাস, পল্লী সমাজ, তারপর হচ্ছে পথের দাবি, এগুলো তার বিখ্যাত। দেবদাস, পল্লী সমাজ, পথের দাবি। পথের দাবিটা হচ্ছে তার একটা রাজনৈতিক উপন্যাস। সো পরীক্ষার সময় কিন্তু এগুলো আসে, যেমন গৃহদাহ। তারপরে দেনা পাওনা উপন্যাস আছে তার, দেনা পাওনা গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু দেনা পাওনা উপন্যাসটি লিখেছেন তিনি। তারপর আছে বড় দিদি, এই উপন্যাসগুলো তিনি লিখে বেশ জনপ্রিয় হয়েছেন। সো আমরা যদি মূল গল্পতে যাই, আমরা দেখব যে এখানে বিলাসী আছে, মৃত্যুঞ্জয় আছে, খুড়া আছে, বিভিন্ন ফলের নাম দেয়া আছে এবং বিভিন্ন স্থান দেয়া আছে, যেমন কেরালা, হরিপুর, কাশী, কামাখ্যা, কামস্কাটকা, সাইবেরিয়া, পার্সিয়া, এডেন এবং মালোপাড়া। সো আমরা মূল গল্পটাতে যাই, তাহলে আমাদের এই জিনিসগুলো পরবর্তীতে দেখতে সুবিধা হবে। এবং গল্পটা জানা থাকলে তুমি সৃজনশীলে লিখতে পারবা ভালো, কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যখন যাবা তখন এমসিকিউতে ভালো করতে পারবা। আর যদি বিশ্ববিদ্যালয়ের যেই জায়গায় লিখিত আছে, যেমন ঢাকা, জগন্নাথ, খুলনায় লিখিত আছে, লিখিত পরীক্ষা আসলে উত্তর করতে পারবে। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। এখানে গল্পটা নেরা বলছেন, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে তিনি পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়ে বিদ্যা অর্জন করতে যায়। আমি একা নই, 10-12 জন। আমরা এখানে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, যাতে করে তুমি যখন আমাদের পিডিএফটা পড়বা তখন যেন গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমার চোখে থাকে। তো বলা হচ্ছে আমি একা নই, 10-12 জন যায়, যাহাদেরই বাটি পল্লীগ্রামে, বাটি বলতে বাড়ি, বলা হচ্ছে যাহাদেরই বাড়ি পল্লীগ্রামে অর্থাৎ গ্রামে থাকে, তাহাদের ছেলেরা শতকরা 80 জন। অর্থাৎ যারা গ্রামে থাকে তাদের শতকরা 100 জনের মধ্যে 80 জন এমন করেই বিদ্যা লাভ করিতে হয়। অর্থাৎ যারা গ্রামে থাকে তাদের শতকরা 100 জনের মধ্যে 80 জনকেই প্রায় 2 ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করতে যেতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিয়া হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়। তো বলা হচ্ছে যে 4 ক্রোশ মানে কিন্তু আবার 8 মাইল নয়, ঢের বেশি। বলা হচ্ছে যে এমনিতে আমরা জানি 4 ক্রোশ মানে হচ্ছে 8 মাইল, কিন্তু বলা হচ্ছে যখন বর্ষার দিন থাকে, বৃষ্টি, কাদা পাড্ডি, মানে কাদা মাটি এগুলো পার হয়ে যাইতে ওই 4 মাইল দেখা যায় আরো বেশি হয়ে যায়, বা ওই 8 মাইল আরো বেশি হয়ে যায়।
তারপর বলা হচ্ছে যে পায়ের নিচে কাদু মানে পায়ের নিচে কাদা থাকে, যাওয়া যায় না। গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য, কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। তাহলে পরীক্ষা যদি বলে এখানে কিসের সাগর বলা হচ্ছে, বা এখানে বলা হচ্ছে যে ধুলার সাগর সাঁতার, তাহলে পরীক্ষায় মাথায় রাখবা যে এখানে ধুলার সাগর সাঁতারের কথা বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে গ্রীষ্মের দিনে বা বর্ষার দিনে তাকে হচ্ছে কাদা পাড়িয়ে যেতে হয়, অর্থাৎ প্যাক ট্যাক হয়ে যায়। আবার সেই জিনিসটা বর্ষার দিনে আসলে দেখা যায় ধুলু, গরম, কাদা, এগুলা মানে কাদা না, মানে ধুলুর তোমার আমরা দেখি না যে ময়লা আবর্জনা ধুলা থাকে, তো বলা হচ্ছে ওই ধুলু গায়ে নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হয়। সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। সো আমরা জানি যে হিন্দু ধর্ম মতে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তো এত কষ্ট করে এই যে লেখক সহ 10-12 জন বিদ্যা অর্জন করতে যায়, এটা দেখিয়া তাদেরকে কি একটু বেশি বরদান দিবে কিনা সরস্বতী, নাকি হচ্ছে তিনি মুখ লুকাইবেন যে এত কষ্ট করেও পড়াশোনা করতে হয়, এটা তিনি ভেবে পাচ্ছেন না। তারপরে এই কৃতবিদ্যা, দেখো কৃতবিদ্যা মানে হচ্ছে যে জ্ঞান শিখেছে। কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। সো বলা হচ্ছে যেই ছেলেরা এই এত দূর হাঁটাহাঁটি করে জ্ঞান অর্জন করছে, তারা একদিন বড় হয়ে এলাকাতেই থাকুক অথবা গ্রাম ছেড়ে অন্য কোথায় চলে যাক চাকরি বাকরির উদ্দেশ্যে, কিন্তু তারা যে জ্ঞান অর্জন করতেছে সেই বিদ্যা তো সে প্রকাশ করবেই। কেউ বলেন শুনিয়েছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকে বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করিবেন, তারা বাস করিতে থাকিলে তো পল্লীর দুর্দশা হয় না। তো বলা হচ্ছে যে যাদের ক্ষুধার জ্বালা নাই তারা কেন হচ্ছে গ্রাম ছেড়ে চলে যায়, তারা তো গ্রামে থাকলে পল্লীর দুর্দশা থাকবে না, মানে গ্রামের ভালোই হয়। যারা শিক্ষিত, ক্ষুধার জ্বালা নাই, অর্থাৎ টাকার জন্যই তো আমরা এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাই, বা টাকার জন্যই তো আমরা নিজ এলাকা ছেড়ে শহরে গিয়ে কাজকাম করি যেন নিজে এবং ফ্যামিলি ভালো থাকে। তো বলছে যাদের টাকার সমস্যা নাই, ক্ষুধার জ্বালা নাই, তারা কি কারণে আসলে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যায়, এটা নিয়ে তিনি বলছেন তারা তো নিজ এলাকায় থাকলে এলাকার পল্লীগ্রামের দুর্দশা থাকতো না, পল্লীগ্রামটা আরো উন্নত হতো, শিক্ষিত লোক থাকলে বিভিন্ন বুদ্ধি পরামর্শ এবং সমাজ উন্নত হতো। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, সে যাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়ে শহরে পালান, তার আর সংখ্যা নাই। তো বলা হচ্ছে ম্যালেরিয়ার কারণে এলাকার সব মানুষ এলাকা ছেড়ে শহরে চলে যায়, এবং অনেক ভদ্রলোক আছে এই 4 মাইল হেঁটে তার ছেলে স্কুলে যাবে, এই কারণে তিনি শহরে চলে যান যেন কাছে তার ছেলে স্কুলে যেতে পারে, কারণ অনেকের তো ওই এনার্জি থাকে না 4 ক্রোশ হেঁটে বা 8 মাইল হেঁটে সে স্কুলে যাবে। তারপরে একদিন ছেলেপুলের পাড়াও শেষ হয় বটে, বা পড়াও, পাড়া না পড়াও, বলা হচ্ছে একদিন এই ছোট বাচ্চা কাচ্চা বা তার নিজের পড়াও একদিন শেষ হয়, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। বলা হচ্ছে যে এই শহরের মানে গ্রামের ছেলেরা যখন শহরে যায়, তারা শহরে এক সময় গিয়ে দেখা যায় যে তাদের শহরে পড়ালেখা শেষ হয়েছে, কিন্তু শহর থেকে তারা গ্রামে ফিরে আসে না, শহরের সুযোগ সুবিধা মানে রুচি তাদের এত ভালো লাগে পরে আর গ্রামে ফিরে আসতে চান না। সো এখানে লেখক বুঝাতে যাচ্ছেন যে যারাই লেখা করে শিক্ষিত হয় তারাই গ্রাম ছেড়ে শহরে চলে যায়, গ্রামের আর উন্নতি করে কে? কিন্তু থাক এ সকল বাজে কথায়, স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে, এমন আর তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফিল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার মর্তমান রম্ভা মানে পাকা কলা কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া লইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতেই সময় যায়, কিন্তু আসল যা বিদ্যা, এই যে বলা হচ্ছে কামস্টাকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুসরত মিলে না। জৈনক পল্লী বালকের ডায়েরি হইতে নকল, তার আসল নামটাও কাহরা জানিবার প্রয়োজন নাই, নিষেধও আছে, ডাকনাম না হয় ধরুন নেরা। তো এখানে বলছে যে ধরুন যার গল্পটা বলতেছি তার নাম নেরা, অর্থাৎ লেখক তার নিজের কথাই বলছেন যে এই যে তারা স্কুলে যাওয়ার সময় তারা দেখে যে কার গাছের তোমার হচ্ছে আম পেকেছে, কার গাছের কাঁঠাল পাকলো, কার গাছের খেজুর পেকে লাল হয়ে আছে, কিংবা হচ্ছে কোন বাগানে কি আছে, তারা স্কুলে যাইবার সময় এগুলোর খোঁজখবর রাখে অনেক বেশি। কিন্তু শিক্ষার্থী হিসেবে তাদের খোঁজখবর রাখা উচিত ছিল যে কামস্টাকার রাজধানীর নাম কি, অর্থাৎ
টাকার, আরে বাবা যে কঠিন শব্দ। তো এটা হচ্ছে সাইবেরিয়ার একটা জায়গার নাম। সো এখানে সাইবেরিয়া, সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার একটা অঞ্চল, রাশিয়ার উত্তর পূর্ব অঞ্চলকে সাইবেরিয়ার বলা হয়। তো সাইবেরিয়া অর্থাৎ লেখক বলছে যে আমাদের জানার কথা হচ্ছে যে সাইবেরিয়াতে সোনা মেলে না রূপা, এইগুলা না জেনে আমরা জানতেছি কার বাড়ির আম পাকলো, কার গাছের বড়ই পাকলো, যে এই টাইপের কথাবার্তা বলে না, যে এইগুলা নিয়ে আমরা ব্যস্ত। এবং জৈনক পল্লী বালকের ডায়েরি হইতে নকল, তার আসল নামটা কাহারও জানিবার প্রয়োজন নাই, নিষেধও আছে, ডাকনামটা না হয় ধরুন নেরা। তো বলা হচ্ছে আবার দেখা যায় যে পল্লী বালক, পল্লী বালক বলতে লেখক নিজের কথা বলছেন, যে দেখা যায় যে সেখানে গিয়ে স্কুলে আবার আমার খাতা দেখে সবাই নকল করছে, সেই পল্লী বালকের নামটা নাই জানুন, এটা জানা নিষেধ, ডাকনামটা জেনে রাখুন, ডাকনাম হচ্ছে নেরা। এবং এই গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের কাহিনী থেকেই বলছে। কাজেই এক জামিনের সময় এডেনকে জিজ্ঞেস করিলে বলি পার্সিয়ার মানে হচ্ছে ইরানের বন্দর। তো বলা হচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে যে এডেন আসলে কি, এডেন হচ্ছে তোমার ইয়েমেনের একটা সমুদ্র বন্দর হচ্ছে এডেন, যেটা পারস্য উপসাগরের আশেপাশে আছে। সো বলা হচ্ছে যদি জিজ্ঞেস করে এডেন এই মানে এডেন সমুদ্র বন্দরটা কি, পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়ে দিয়ে আসি তুগলক্ষা। তো বলা হচ্ছে যেমন এডেন ইয়েমেনের একটা সমুদ্র বন্দর, এটা জিজ্ঞেস করলে আমরা বলে দিই পার্সিয়ার মানে ইরানের, এটা ইয়েমেনের না। হুমায়ুনের বাপের নাম জিজ্ঞেস করলে লিখে দিয়ে আসি তুগলক্ষা, অর্থাৎ আমরা তো পড়াশোনা করি না, তারপরে উল্টাপাল্টা উত্তর দিয়ে আসি, একটার উত্তর আরেকটাতে বলে দিয়ে আসি। আজ 40-এর কোটা পার হইয়াও দেখি লেখক বলতেছে তার বয়স এখন 40। তো লেখক বলছে আজকে বয়স 40-এর কোটা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকম আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। তো সে বলতেছে যে এখন 40 বছর বয়সে এই তথ্যগুলো তার মাথায় নাই, এবং যখন এই পড়াগুলো সে পারতো না, উল্টাপাল্টা করতো, তখন এই যন্ত্রণায় তার কাছে মনে হইতো যে স্কুলের শিক্ষককে একদিন ঠেঙানো দরকার, এই স্কুল ছেড়ে চলে যাবে, এই বিশ্রী স্কুলে তার আর পড়বে না, কারণ এইসব প্রশ্নের উত্তর পারে না। মানে তার শেখা উচিত ছিল, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছে যে আমরা শেখাটাকে গুরুত্ব না দিয়ে আমরা বলতেছি যে পারলে স্কুল ছেড়ে চলে আসতাম। এবং যখন আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমরা মূল গল্পেতে ঢুকছি। তো এখানে নেরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছে যে যখনই সে গ্রামের স্কুলে যাইতো মাঝে মধ্যে একটা ছেলের সাথে দেখা হতো, তার নাম মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। সো সে পড়তো 3rd ক্লাসে। কবে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানিতাম না, সম্ভবত তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। অর্থাৎ বলা হচ্ছে যে সে কবে যে প্রথম 3rd-এ উঠছিল এটা আসলে কেউ জানে না, অনেক আগে বোঝাতে প্রত্নতাত্ত্বিক গবেষণা বা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় বলতে বোঝানো হচ্ছে যে সে খুব আগে 3rd ক্লাসের থেকে মানে 1st ক্লাসে উঠেছিল, তারপরে যে সে 3rd ক্লাসে আসলো এবং তার কোনো খোঁজ খবর নাই, সে ফেইলই করে যাচ্ছে। আমরা কিন্তু তার ওই 3rd ক্লাসটাকেই চিরদিন দেখে আসছি। তো বলা হচ্ছে আমরা তার 3rd ক্লাসটাকেই দেখে আসছি। সো তৎকালীন সময়ে 3rd ক্লাস বলতে তোমার হচ্ছে 2nd ক্লাস বলতে 7ম 8ম 9ম শ্রেণী এইগুলাকে বোঝানো হতো 3rd ক্লাস। তারপর হচ্ছে তোমার 4th ক্লাস 2nd ক্লাস এগুলো বলতে 6ষ্ঠ 7ম 8ম এই শ্রেণীগুলোকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এসএসসির আগে। এসএসসিটাকে এন্ট্রান্স বলা হতো, এগুলো আমরা পরে দেখব। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে ওঠার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটি পুরো বাড়ি, আর ছিল এক গাতি খুঁড়ো। তাহলে দেখো তার একটা গাতি খুঁড়ো ছিল, গাতি খুঁড়ো বলতে তার চাচা টাইপের একটা লোক ছিল, এবং তার বাপ মা কেউ ছিল না। গ্রামের আম কাঁঠাল বাগানের কাছেই তার একটা বাসা ছিল, পুরো বাড়ি। খুড়ার কাজ ছিল ভাইপুর নানাবিধ দুর্নাম রটনা করা। খুড়া মানে তার চাচা, তো তার চাচা ছিল ভাইপুর নামে দুর্নাম করা, অর্থাৎ তার চাচার টার্গেটই ছিল যে মৃত্যুঞ্জয় লোকটা তার নামে দুর্নাম করা। সে গাঁজা খায়, সে গুলি খায়। গুলি হচ্ছে তোমার এরকমই গাঁজার মতো, দেখবা যে অনেকে গুল ঠোঁটের নিচে দিয়ে খায়। সো গাঁজা খায়, গুলি খায়, এমনকি আরো কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কোথা পড়ে হইবে। তো বলা হচ্ছে যে সে অর্ধেকটা দখল করে নিয়েছে, তার এখানে ভাইপুর যে জমি আছে সেখান থেকে বাগানের অর্ধেকটা নিয়ে নিয়েছে, কোনো অফিস আদালতে না, সে নিজের মতো করে নিয়ে নিয়েছে। বলছে এই গল্প আরেকদিন বলবো। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়েই চলিত। তো তার যেহেতু আম বাগান
আছে। সো সে আমের দিন আসলে এই আম বাগানটা বন্ধক দিয়ে দিত যে এইখানে যত আম হয় সেই আম বিক্রি করে আপনারা টাকা নিয়ে নেবেন এবং আমাকে এই আম বাগান বাবদ এত টাকা দিয়ে দিবেন, যেটা আমরা লিজ বলি, যে এই আম বাগানে পুরো সিজনে যা ওঠে তা আমরা বিক্রি করে নিব, আর এই আম বাগানটা এই এক সিজনের জন্য আমরা তোমাকে হচ্ছে ধরো সাপোজ বললো যে এত টাকা দিয়ে দিবে, এবং ওই টাকা দিয়ে মৃত্যুঞ্জয়ের খুব আরামেই খেয়ে পড়ে চলে যেত। যেদিন দেখা হয়েছে সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয়ের ছেঁড়া খুড়া মলিন বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়ে নীরবে চলিয়াছে, তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিলাম আমরাই, বা কথা কহিতাম আমরাই। বলতো যে মৃত্যুঞ্জয় নিজ থেকে কারোর সাথে কথা বলতো না, আমরাই নিজেরা উল্টো তার সাথে কথা বলতে যাইতাম। তার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াতেই গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। তার শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। তো মৃত্যুঞ্জয় মানুষকে খাওয়াইতো দোকানে নিয়ে। তো বলা হচ্ছে যে অনেক বাবা মা বা অনেক বাবা তাদের ছেলেদের স্কুলের বেতন কিংবা হচ্ছে বইয়ের টাকা এগুলা ধার স্বরূপ কিংবা বিভিন্ন কলা কৌশলে হারাইয়া গেছে বইলা এই মৃত্যুঞ্জয় থেকে নিয়ে যেত, মৃত্যুঞ্জয় দিত। কিন্তু ভদ্র সমাজে কখনোই তারা এটা পরিচয় দিত না যে তাদের ছেলে মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলে, মৃত্যুঞ্জয়কে সবসময় দূরে দূরে রাখতো, কিন্তু তার থেকে সুযোগ সুবিধা নিত। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, তাহলে দেখো বলা হচ্ছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম ছিল, তার থেকে সবাই খাইতো চাইতো, কিন্তু তার সাথে কেউ কথা বলবে এতে রাজি না। তাহলে এই কথাটা কিন্তু একটু ব্যঙ্গাত্মকভাবে তার দুর্নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে তার যে জ্ঞাতি খুড়ো, তার যে হচ্ছে তোমার চাচা ছিল, তার চাচা গ্রামের মধ্যে তার নামে এত পরিমাণ দুর্নাম করছে, মানুষ তার থেকে সুযোগ সুবিধা নেয় কিন্তু তার সাথে কেউ কথা বলতে চায় না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, এটা বলতে মৃত্যুঞ্জয়ের নামে যে গ্রামে অনেক দুর্নাম ছিল সেটা বোঝানো হচ্ছে। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই, একদিন শোনা গেল সে মরমর অর্থাৎ মরে যাবে এরকম অবস্থা। আরেকদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রায় ফিরিয়ে আনিয়েছে। সো মৃত্যুঞ্জয়ের সাথে তার অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। সো একবার শুনলো যে তার মৃত্যু বা মৃত্যু পথযাত্রী এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় সে শুনলো মালোপাড়া, মালোপাড়া মানে হচ্ছে যারা জেলে পাড়ায় থাকে অর্থাৎ মাছ ধরে। সো মালোপাড়ার এক লোক এবং তার মেয়ে বিলাসী তারা দুইজন মিলে সেবা যত্ন করে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে নিয়ে এসেছে। এবং মৃত্যুঞ্জয় শব্দটার অর্থই কিন্তু হচ্ছে যে মৃত্যুকে জয় করেছে, তাকে মৃত্যুঞ্জয় বলা হয়, অর্থাৎ সে মৃত্যুকে জয় করেছে। সো বলা হচ্ছে যে ওই গ্রামের মালুপাড়ার এক লোক এবং তার মেয়ে বিলাসী তারা মিলে তাকে সেবা যত্ন করেছে। আমরা আস্তে আস্তে গল্পের মধ্যে ঢুকছি। শুরুতে জানলাম মৃত্যুঞ্জয় কে, তার বাগান টাগান আছে, সে মানে সে আসলে লোকটা কেমন, সে মানুষকে খাওয়াইতে পছন্দ করে, মানুষের সাথে যাচিয়া কথা বলে না। তার এক চাচা আছে, যেই চাচা তার বাগানের অংশটা বুঝিয়ে নিতে চায় বা দখল করে নিতে চায়, সম্পত্তি ভোগ দখল করতে চায় এবং তার নামে দুর্নাম করে বেড়ায়। সে একবার অসুস্থ হলো, তাকে বিলাসী আর বিলাসীর বাবা সেবা করে সুস্থ করলো। অনেকদিন তাহার অনেক মিষ্টান্নের সদ্যয় করিয়াছে। বলা হচ্ছে যে অনেক দিনই এই মৃত্যুঞ্জয়ের মিষ্টি বেশি করে খেয়েছে। সদ্যয় বলতে অতিরিক্ত খাওয়া, অপব্যয় করেছে। মনটা কেমন করিতে লাগলো, একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তো বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয় থেকে অনেকদিনই মিষ্টি টিষ্টি খাইছি, অনেক বেশি পরিমাণে, যতটা দরকার না তার চেয়ে বেশি। তো একদিন মনটা কেমন করতেছে, ভাবলাম মৃত্যুঞ্জয়কে দেখে আসি। তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালাই নাই, স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়ে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে। অর্থাৎ তার ঘরের ভিতরে গিয়ে দেখছে একটা উজ্জ্বল প্রদীপ জ্বলিতেছে। এই লাইনগুলো মাথায় রাখবা, তোমার কিন্তু এমসিকিউতে আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু ডিপ কোয়েশ্চেন করে, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, জগন্নাথ, জাহাঙ্গীরনগর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি তুমি দেখো যে বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা কুমিল্লা, খুলনা, সাস্ট অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7 কলেজ আছে, এইগুলোতেও প্রশ্ন করতে পারে। সো আমি এমনভাবে পড়িয়ে দিচ্ছি লাইন বাই লাইন, যেন প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারো আচ্ছা এটা স্বাধীন ভাই পড়িয়েছিল, ঘরে ঢুকে একটা উজ্জ্বল প্রদীপ দেখেছিল।
আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়ে আছে। তাহার কঙ্কালসার দেহ, তার মানে তার দেহ অনেক পাতলা ছিল, প্রতি চাইলেই বোঝা যায়। বাস্তবিক যমরাজের চেষ্টার ত্রুটি কিছু করেন নাই, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়ে উঠতে পারে নাই। তো বলা হচ্ছে যে তার শরীর দেখলে বোঝা যায় যমরাজ অর্থাৎ যিনি আজরাইল বা মৃত্যু দেবতা, তিনি তার জায়গা থেকে কোনো অংশে কম চেষ্টা করে নাই মৃত্যুঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এ যাত্রায় সে সফল হয় নাই, মৃত্যুঞ্জয়কে নিয়ে যেতে পারে নাই। সে কেবল ওই মেয়েটির জোরে, বলা হচ্ছে মৃত্যুঞ্জয়কে নিতে পারে নাই শুধুমাত্র মেয়েটি বলতে বিলাসীর জোরে। বিলাসী তাকে সেবা যত্ন করেছে। সে শিওরে বসিয়া পাখার বাতাস করিতেছিল, অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তাহলে আমরা বুঝতে পারি একটু আগে আমরা দেখেছি মালপুরর বা মালুপাড়া যেটাকে বলে, অর্থাৎ মালু বলতে জেলেদেরকে বলে। তো মালুপাড়ার যে লোকটা তাকে সাহায্য করতে এসেছিল, যে বৃদ্ধ লোকটা, সেটা হচ্ছে বিলাসীর বাবা। বিলাসীর বাবা হচ্ছে একজন সাপুরে, যারা সাপ ধরে বেড়ায়। তাহলে দেখো বলা হচ্ছে সেই বুড়ো সাপুরের মেয়ে হচ্ছে বিলাসী। তাহার বয়স 18 কি 28 সাহস করতে পারি নাই। তো বলা হচ্ছে বিলাসীর বয়স 18 নাকি 28 বছর বয়স, সে বুঝতে পারতেছে না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই, ঠিক যেন ফুলদানির জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। তার মানে তার শরীরটাকে দেখলে বোঝানো হচ্ছে, যেহেতু প্রায় 1-1.5 মাস মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল, 1-1.5 মাস তাকে বিলাসী সেবা শুশ্রূষা করেছে। তো এই যে সেবা শুশ্রূষা করেছে, বিলাসীকে দেখলে মনে হয় একটা তোমার ফুল আছে, যে ফুল ধরো বলা হচ্ছে যে কি, যে তাকে ভিজায় রাখা বাসি ফুলের মতো। ধরো কোনো একটা ফুল বাসি হয়ে গেছে, গোলাপ ফুল তুমি রাখার পরে অনেক দিনে শুকিয়ে গেছে, সেই শুকানো ফুলটাকে তুমি যদি পানির মধ্যে রাখো, ওইটা দেখতে যেমন বিলাসীকে তেমন লাগছে। হাত দিয়ে অতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। অর্থাৎ বলা হচ্ছে যে একটা গোলাপ ফুল একেবারে শুকিয়ে কালো হয়ে গেলে সেটাকে পানির মধ্যে রাখার পরেও দেখতে মনে হয় এটা ভিজা, কিন্তু আসলে তো এটা ভিজা না। এটাকে একবার ধরলেই পাপড়িগুলো ঝরে পড়ে যাবে। বিলাসীর অবস্থা এটাই, ধরলেই সে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে? নেরা? বলিলাম, হু। তাহলে দেখো এখানে নেরা বলতে শরৎচন্দ্রের কথা বলছে। তো মৃত্যুঞ্জয় তাকে চিহ্নে জিজ্ঞেস করছে, কে? নেরা আসলা নাকি? মৃত্যুঞ্জয় কইল, বস। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টা কথায় যাহা কইল তাহার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হইতে চলিল শয্যাগত। তাহলে দেখো সে অসুস্থ প্রায় 1.5 মাস। ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমি ইয়েলো কালার করে দিয়েছি, যাতে করে তোমার MCQতে ভালো করতে পারো। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান ঐচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। তাহলে যদি বলা হয় কতদিন সে অজ্ঞান ঐচৈতন্য ছিল, 10-15 দিন, 10 থেকে 15 দিন সে প্রায় অজ্ঞান এবং অচেতন অবস্থায় ছিল। লাইনগুলা এবং তথ্যগুলাকে রেডি রাখবা, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। তারপরে দেখো এই কয়েকদিন হইল সে লুক চিনিতে পারিতেছে, এবং যদিচ এখনো সে বিছানা ছাড়িয়ে উঠতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও তাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই। সেই রুগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল, সে কত বড় গুরুভার। অর্থাৎ এই যে লোকটা মৃত্যুপথ যাত্রী, তাকে যে বাঁচিয়ে তুললো বিলাসী, এটা যে কত বড় একটা গুরুভার সে বুঝতে পারছে। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেক দিন পাইয়াছিলাম। বলা হচ্ছে এই বিলাসীর পরিচয় সে ওই দিন না পাইলেও পরে একদিন পেয়েছিল। ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমারে আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটা কথাও কহি নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? অর্থাৎ বিলাসী যখন নেরা মৃত্যুঞ্জয়কে দেখা শেষ করলো, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন হাঁটতে হাঁটতে আসতেছে, তখন মেয়েটি ওই অন্ধকারের মধ্যে একটা প্রদীপ নিয়ে তাকে আগাই দিতে লাগলো, এবং একটা জায়গায় এসে সে বলল, অর্থাৎ বিলাসীর প্রথম উক্তিটা হচ্ছে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি। তাহলে এই গল্পে বিলাসীর প্রথম উক্তিটাই হচ্ছে রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি, এবং সেটা সে নেরা বা শরৎচন্দ্রকে উদ্দেশ্য করে বলেছে। বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বুধ হয়েছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, এত কালো যে নিজের হাতই দেখি না, পথ তো দেখাই যাচ্ছে না।
পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সেই জায়গায় আবার সে বলছে যে না, তুমি মেয়ে মানুষ যাওয়া লাগবে না, আমার আলোটা দিলেই হোক। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রতি উত্তরে শুধু একটা না বলিয়েই অগ্রসর হয়ে গেলাম। তো তার কাছে লজ্জা লাগতেছে, একটা মেয়ে আমার জিজ্ঞেস করে পুরুষ হয়ে, ভয় লাগবে না তো, এগিয়ে দিয়ে আসবো তো? খালি তার দিকে একটা কথাই বললাম যে লাগবে না, বলে আমি হাঁটা শুরু করলাম। সে পুনরায় কহিল, বনজঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলে যেও। তো বিলাসী এই জায়গায় তার প্রতি যত্ন দেখিয়েছে। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাইতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। তো সে বলতেছে, সে এই অন্ধকার দেখিয়েই সে চাচ্ছিল যে নেরাকে একটু এগিয়ে দিবে, কিন্তু আবার অন্যদিকে তার মনে সায় দিচ্ছে না, কারণ মৃত্যুঞ্জয় মৃত্যুপথযাত্রী, এরকম অসুস্থ লোককে ছেড়ে এত দূর যাওয়া উচিত হবে না। 20-25 বিঘার বাগান, তাহলে বাগান কতটুক ছিল? 20-25 বিঘা, 20 থেকে 25 বিঘা। সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। বলছে মেয়েটার কথা শুনে সে আর ভয় পাইল না, ওর কথা চিন্তা করতে করতেই পার হয়ে গেল। কেবল মনে হইতে লাগলো, একটি মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত। তো সে ভাবতেছে যে যদি মৃত্যুঞ্জয় ওই বন জঙ্গলের মধ্যে মারা যাইত, তাহলে আসলে ওই মেয়েটি কিভাবে পুরো রাতটা পার করতো? তার কি ভয় করতো না যে লোকটা মারা গিয়েছে? সেটা সে ভাবতে ভাবতে কখন যে সে চলে গেল সে বুঝতেই পারলো না। এই প্রসঙ্গে অনেকদিন পরে একটা কথা আমার মনে পড়লো। সো এই বিষয়ে একদিন হঠাৎ করে আবার তার মনে পড়লো, এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে, বাটিতে বলতে কিন্তু বাড়িতে বোঝানো হচ্ছে, ছেলেপুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। সো একবার তার এক আত্মীয়র সেই আত্মীয়টা মারা যায় এবং আত্মীয়র ওই বাড়িতে আর কেউ ছিল না, শুধু নেরা উপস্থিত ছিল আর ওই যে লোকটা মারা গিয়েছে তার বউ ছিল। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হয়ে যায় বা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সমরণে যাইতে চাইতেছেন তখন সরকারের কি, তার যে আর তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই, একই তাহারা বুঝিবে না? তো ওই লোকটা বলতেছিল যে আমার স্বামী মারা গেছে, আমি আমার স্বামীর সাথে মরে যেতে চাই, একত্রে আমরা দুইজন মরে যাব, আমার তো স্বামী ছাড়াই পৃথিবীতে কেউ নাই, সরকারকে এই কথা বুঝে না? তখন কিন্তু সতীদাহ প্রথা বিলুপ করে দিয়েছিলেন বেন্টিং এবং রাজা রামমোহন রায় মিলে। সো বেন্টিং যখন সতীদাহর প্রথা তুলে দিয়েছেন, সতীদাহ প্রথা মানে যার স্বামী মারা যাবে স্বামীর সাথে সাথে স্ত্রীকেও জ্বালিয়ে দেওয়া হবে, সেও মারা যাবে। সো এই সতীদাহ প্রথা রোধ করেছিলেন, কিন্তু সরকারের এই নিষেধ সে মানতে চাচ্ছে না। সে বলছে তার এই আত্মীয় যে আমিও মরে যাই, আমার থেকে লাভ কি? তাহারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়ে দেয় তো পুলিশের লোক কি জানিবে? তো সে বলতেছে কেউ যদি এইখানে আমার স্বামীর সাথে আমাকে পুড়িয়ে মেরে দেয় তাহলে তো আর পুলিশ জানবে না, মানুষের কি, আমাকে মেরে ফেলো। ওই মহিলাটা মরতে চাচ্ছে, কিন্তু আমার তো আর বসিয়া তার কান্না শুনিলে চলে না, পাড়ায় খবর দেয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়েই তিনি প্রকৃতস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়ে বললেন, ভাই যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুক না। বলিলাম অনেক কাজ, না গেলে নয়। তিনি বলিলেন হোক, তুমি বসো। তাহলে এখানে কি বলা হচ্ছে? তো এইখানে লেখক বলছে যে আমার তো অনেক কাজ, আমি এখন যাই, গিয়ে হচ্ছে মৃত ব্যক্তি মানুষকে জানাইতে হবে, মানুষ আসবে দেখবে, তার জন্য কাঠ কয়লা জোগাড় করতে হবে, শ্মশানে তাকে পুরানোর ব্যবস্থা করতে হবে, বা নদীর ধারে পুরোহিত ডাকতে হবে, এই কাজগুলো তো করতে হবে, আমার তো এখানে বসে থাকলে হবে না। তখন তার বউ বলছে, মৃত ব্যক্তির স্ত্রী বলতেছে যে যা হওয়ার তো হয়ে গেছে, লোকটা তো মারা গেছে, এখন তো আর ফিরে আসবে না। সো এত রাত্রে আমাদেরকে একে ফালে যাওয়ার চেয়ে বা আমাদেরকে একা রেখে যাওয়ার চাইতে আপনি বরং কাল সকালেই তাদেরকে ডাকবেন। তখন সে বলছে যে না, আমার বসে থাকলে হবে না, আমার যেতে হবে। কিন্তু সে বলছে যে না, তুমি বসো। বলিলাম বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলিয়া পা বাড়াবা মাত্র তিনি চিৎকার করে উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদিও বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য
স্ত্রী সহিবে না। তো এখানে মানে এই লাইনের উপরে কোনো লাইন হইতে পারে না। তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন যে সে যখন বের হয়ে যেতে লাগবে তখনই তার স্ত্রী চিৎকার শুরু করছে। চিৎকার শুরু করে সে বলছে যে তিনি গেলে সেও চলে যাবে বা তার ভয় লাগে একা থাকতে। তো এখানে লেখক বলছে যেই লোকটার সাথে জীবিত অবস্থায় 25 বছর পার করেছে, সেই লোকটা মারা গিয়েছে, সেই মৃত্যুর শোকটা সে সহ্য করতে পারলেও সেই মৃত ব্যক্তির সাথে 5 মিনিট ঘরে থাকবে সেটা সে সহ্য করতে পারছে না, তার ভয় করতেছে। তো এটা বলতেছে বিলাসীর প্রসঙ্গে, যে সে ভাবতেছে যদি মৃত্যুঞ্জয় মারা যেত তাহলে বিলাসী ওই জায়গায় কিভাবে থাকতো। ওইখানে তো বিলাসী আর মৃত্যুঞ্জয় ছাড়া কেউ ছিল না, এইখানে তো আত্মীয়র কাছে নেরা নিজে উপস্থিত ছিল। এই প্রসঙ্গে কথাটা বলছে। বুক যদি কিছুতে ফাটে তো সে মৃত ব্যক্তির কাছে একলা থাকিলে, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে। বলেছে তার যে দুঃখটা সেটাকে হালকা করে দেখানো তার উদ্দেশ্য না, কিংবা তাহা খাঁটি নয় এ কথাও বলা আমার অভিপ্রায় নয়। তার যে দুঃখটা খাঁটি বা হালকা এটা আমি বলতে চাচ্ছি না। লেখক বলছেন একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাহা নহে। বলা হচ্ছে যে এরকম একটু ব্যবহারেই যে এটার একটা মীমাংসা হয়ে গেল, তার স্বামীর প্রতি ভালোবাসা আছে বা নাই সেটা আমি বলছি না। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে পারি যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষ অতিক্রম করিতে পারে না। ইহা আরেকটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। বলা হচ্ছে এটা একটা সাহস শক্তি। 100 বছর স্বামী স্ত্রী থাকার পরেও দেখা যায় যে এই সাহসটা তারা হয় না যে মৃত স্বামীর সাথে একই ঘরে থাকবে। এবং তার যে আত্মীয় মারা গিয়েছিল তাদের কিন্তু বিয়ের বয়স ছিল 25 বছর। এই ইনফরমেশনটা মাথায় রাখিও, এই লাইনটা মাথায় রাখিও, এবং এই লাইনটা পরীক্ষা দিয়ে কিন্তু বলতে পারে এটা কোন রচনার অংশ। বিলাসী। তারপরে দেখো, কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়া আবশ্যক যদি হয় তা হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখ গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। তাহলে দেখো পরীক্ষা যদি আসে কত মাস মৃত্যুঞ্জয়ের খবর লয় নাই। বলা হচ্ছে ওই ঘটনার পর যখন বিলাসী তাকে এগিয়ে দিয়ে আসলো ওই ঘটনার পর প্রায় 2 মাস হয়ে যাচ্ছে সে মৃত্যুঞ্জয়ের আর কোনো খবর লয় নাই। যারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, বলা হচ্ছে যারা কখনো গ্রামে যান নাই কিংবা রেলগাড়ি দিয়ে জানালা বাইরে দিয়ে বিভিন্ন গ্রাম দেখেছেন তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়ে আসিয়াও মাস 2 আর তার খবর নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক। তো বলা হচ্ছে অনেকে বলতে পারে যে 2 মাস হয়ে গেছে তুমি আর দেখতে যাও নাই, তাদের জন্য তিনি বলছেন এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। বলা হচ্ছে এটা অসম্ভব কিছু না, এটাই মানব জীবনে ঘটে। একজনের বিপদে পারাশুদ্ধ ঝাঁকবা দিয়ে উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা। বলা হচ্ছে সত্যযুগ মানে আগের যুগের পল্লীগ্রামে, আগের যুগের গ্রামে এটা ছিল কিনা যে একজনের বিপদে সবাই এসে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছে বলিয়া মনে করিতে পারি না। বলা হচ্ছে গ্রামের একটা সমস্যা হলে সব মানুষ ঝাঁপিয়ে পড়বে। আগের কালে সত্যযুগে অর্থাৎ অনেক আগের কালে এইটা হইতো কিনা জানি না, কিন্তু এই যুগে তো লেখক কখনো দেখে না যে কারো সমস্যা হইলে পারো সবাই তাকে সাহায্য করিতে আসছে। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে যে বাঁচিয়ে আছে ঠিক। তো বলা হচ্ছে যে এখানে তো আর সবাই সবার বাসায় যে সবসময় বসে থাকে না। সো এখন পর্যন্ত যেহেতু সে মৃত্যুঞ্জয়ের মরার খবর পায় নাই, তার মানে এটা বলাই যায় যে মৃত্যুঞ্জয় এখনো বেঁচে আছে, মৃত্যুঞ্জয় এখনো মারা যাননি। পরে যদি আমরা দেখি বলা হচ্ছে এমন সময় হঠাৎ করে একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুঁড়া তুলপার করিয়ে বেড়াইতেছে যে গেল গ্রামটা এবার রসাতলে গেল। রসাতলে মানে ধ্বংস হয়ে যাচ্ছে। নালতের মৃত্যুর বলিয়া সমাজার তার মুখ বাহির করিয়া জোর হইল না। অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড মানে বিপদ। একটা সাপুরের মেয়ে, অকাল কুষ্মাণ্ড মানে বিপদ না, অপদার্থ বোঝানো হয় আর কি, মানে একটা বিপদের কাজ করছে অপদার্থটা। অকাল কুষ্মাণ্ডটা বলতে মৃত্যুঞ্জয়ের কথা বলছে। একটা সাপুরের মেয়েকে নিকা করিয়া ঘরে আনিয়েছে। নিকা মানে বিবাহ, অর্থাৎ বলা হচ্ছে মৃত্যুঞ্জয় ওই বিলাসীকে বিয়ে করে ফেলেছে এবং এতে তাদের জাতপাত গেল মৃত্যুর বংশ কায়স্থ বংশ, অর্থাৎ এই মৃত্যুঞ্জয়েরা হচ্ছে কায়স্থ বংশ। সো এই কায়স্থ বংশের লোক একটা মালুপাড়ার সাপুরের মেয়েরে বিয়ে করছে, তাদের জাত চলে গেছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইছে। তার মানে বলা হচ্ছে বিবাহ না হয় মেনে নেওয়া যাইতো, কিন্তু ওই মালুর মেয়ে বা সাপুরের মেয়ের হাতে ভাত খেয়েছে। ভাত মানে
অন্য পাপ। ভাত খাওয়া মানে ওই জাত থেকে চলে যাওয়া। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়। করলা হরিপুরের সমাজ একথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। তাহলে করলা হচ্ছে ইন্ডিয়ার কেরালা, হরিপুরের কথা বলা হচ্ছে। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা, হইল কি, কলি কি সত্যিই উল্টাইতে বসিল, খুড়া বলিয়া বেড়াইতে লাগলো। এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে মরে, নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না, তাহার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না, তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই, কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে। তো বলা হচ্ছে তিনি কি তার ভাতিজার সেবা শুশ্রূষা করতে পারতেন না, ডাক্তার দেখাইতে পারতেন না, তিনি কেন করেন নাই? কারণ তিনি জানতেন যে ও আমাদের জাত থেকে চলে গেছে, ও একটা খারাপ ছেলে, এর জন্য তিনি করেন নাই। মানে ওই জায়গায় তার চাচা সুযোগ নিচ্ছে যে আমি ইচ্ছা করেই তার চিকিৎসা করাই নাই, কারণ আমি জানি তুই তো ওই সাপুরের মেয়ের হাতে ভাত খাবি, সাপুরের মেয়েকে বিয়ে করবি। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যায়। তো গ্রামের লোক যা করছে তারপরে তিনি নিজেও লজ্জা পাচ্ছেন নেরা। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া। খুড়া বলতে মৃত্যুঞ্জয়ের চাচা, এবং মৃত্যুর বংশ অর্থাৎ নালতের মৃত্যুর বংশ হচ্ছে এই মৃত্যুঞ্জয়দের বংশ। আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। অর্থাৎ এটা তো গ্রামের জন্য একটা অমঙ্গল যে মৃত্যুঞ্জয় একটা তোমার হচ্ছে সাপুরের মেয়ের হাতে ভাত খেয়েছে, বিয়ে করছে, তো এটা গ্রামের জাতপাত যাচ্ছে, এর জন্য তারা যাচ্ছে গ্রামটাকে বিশুদ্ধ করতে, তাকে সরাইয়ে দিতে। মৃত্যুঞ্জয় পুরো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে। তার মানে 10-12 জন সহ নেরা এবং তার চাচা একত্রে গিয়ে তার বাড়িতে উঠেছে সন্ধ্যাবেলায়। মেয়েটি ভাঙা বারান্দায় একদারে রুটি গাড়িতেছিল, তার মানে সে রুটি শিখতেছিল। এরকম অকস্মাৎ লাঠি সুটা হাতে এতগুলো লোককে উঠানের উপর দেখিয়ে ভয়ে নীলবর্ণ হয়ে গেল। পরীক্ষায় যদি আসে যে যখন গ্রাম থেকে তাড়ানোর জন্য সকল মানুষ তোমার মৃত্যুঞ্জয়ের বাসায় আসলো, তখন বিলাসী কি করতেছিল? রুটি গাড়তেছিল, এবং মানুষের হাতে লাঠি সুটা দেখে বিলাসীর মুখ কোন বর্ণ হয়ে যায়? নীল বর্ণ হয়ে যায়। কেন হয়? ভয়ে হয়। তারপরে দেখো, খুড়ো গোরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে, চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যু পায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই। বলা হচ্ছে যে তার ভাতিজাকে সে শিকল দিয়ে বেঁধে তার ভাতিজার যে বউ অর্থাৎ বিলাসীকে অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছেন, এবং এরকম ভাষায় কথাবার্তা নেরা বা শরৎচন্দ্র তার জীবনে শুনে নাই যে কেউ তার ভাতিজার বউকে এমন ভাষায় কথা বলে। সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সইতে পারিল না, চোখ তরিয়ে বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। বলা হচ্ছে যে সে এইগুলো শোনার পরে সাপুরের মেয়েরা বা সাপুরে মেয়েরা এমনিতেই মানুষের কথাবার্তা গায়ে নিতে পারে, কেউ কটু কথা বললে আঘাত দিয়ে বললে তারা সহ্য করে নেয়, কিন্তু জ্ঞাতি খুড়া এত বেশি বলতেছে এটা আর সে মেনে নিতে পারে নাই। তারপর সে পাল্টা বলছে যে আমার বাবা তার সাথে আমাকে বিয়ে দিয়েছে। খুড়া বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দুরূপে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, এবং যাহাদের যা সুযোগ ঘটিল না তাহারাও নিচেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটানা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে। সো নারায়ণ বলতে তাদের আমরা দেখতাম যে যখন মানে কৃষ্ণের একটা বাহক ছিল নারায়ণ, সো নারায়ণ এসে নারায়ণ এসে সবসময় দুর্নাম করতো। সো ওই যে সবসময় দুর্নাম করতো, তো বলা হচ্ছে যে নারায়ণেরও এই দুর্নাম করতে চক্ষু লজ্জা হইতে, এত খারাপ ঘটনা হচ্ছে। সো এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতির স্ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রী লোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা? সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়। তার মানে সংস্কার মানে হিন্দু ধর্মে বলছে যাহার গায়ে জোর নাই তাহার গায়ে হাত তোলা যায়, সে নরনারী যাই হোক না কেন। কিন্তু দেখা যায় যে উন্নত রাষ্ট্রে বা ইউরোপ কান্ট্রিতে বলা হয় যে মেয়েদের শরীরে হাত তুলতে নাই, কিন্তু হিন্দু সমাজ এটা মানে না, এবং যে যেভাবে পারছে বিলাসীর গায়ে হাত তুলছে, চুলে কানে ঠোঁটে, মানে যে যেভাবে পারছে আঘাত করছে। মেয়েটি প্রথমে সেই যা একবার আর্তনাদ করিয়া উঠেছিল, তারপরে একেবারে চুপ করিয়া গেল, কিন্তু আমরা যখনই তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসড়ে
আশ্রয়ে লইয়া চলিলাম। তখন সে মিনত করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। তো তাকে যখন টেনে নিয়ে যাচ্ছে তখন মানে তাকে বলছে যে এইখান থেকে বিলাসীকে গ্রাম থেকে বের করে দিয়ে আসবো। সো যখন টেনে হিসড়ে বিলাসীকে নিয়ে যাওয়া হচ্ছে, বিলাসী তখন তার স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়ে বলছে, রোগা মানুষ, সে খেতে পারবে না, আমি রুটিগুলো সেকে ঘুরে দিয়ে আসি, নাহলে শিয়াল কুকুরে খাবে, লোকটা খেলে সে বেঁচে থাকতে পারবে। স্বামীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। মৃত্যুঞ্জয় রুদ্ধগড়ের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগলো, অর্থাৎ সে এই কাহিনী দেখে তার বউকে নিয়ে এরকম করছে, সে তার নিজের মাথা খুঁটিতে লাগলো, দ্বারে পদাঘাত করিতে লাগলো এবং অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগলো। সেও গালাগালি করতেছে, আমার বউর সাথে এটা করতেছিস, সে যেইখানে পারে ওইখানে আঘাত করতেছে। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাকে হির হির করিয়া টানিয়া লইয়া চলিলাম। বল হচ্ছে তারা তো স্বদেশ, গ্রামকে রক্ষা করছে, জাতপাত থেকে বাঁচাচ্ছে, তাই কোনো কিছু না শুনিয়া মৃত্যুঞ্জয়ের দিকে কর্ণপাত না করিয়া সেই বিলাসীকে টেনে হেসড়ে গ্রাম থেকে বের করে নিয়ে যাচ্ছে। চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারিনি। বলছে যে ওইখানে যে 10-12 জন ছিল তার মধ্যে নেরা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওই মহিলার গায়ে হাত দিতে পারে নাই, কিন্তু সেও তাদের সাথে ছিল। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল, সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়াই উচিত বটে, কিন্তু এটাই যে আমার ভালো কাজ করিতেছে সেও কিছুতে মনে করিলাম না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাবেন। সো বলা হচ্ছে শুধুমাত্র গরিবদেরকে আমরা শোষণ করি, আমাদের মধ্যে উদারতা নাই, এটা বললে ভুল হবে। যদি আপনি বড়লোক হন, আমাদের পল্লীগ্রামে আপনাকে মাথায় তুলে রাখবো, আপনাকে সম্মান দেখাবো। আপনি গরিব, আপনাকে শোষণ করে খাবো। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহলে হয়তো আমাদের এত রাগ হইতো না। অর্থাৎ এই রাগের মূল কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খাইল কেন, এটা অনেক বড় একটা অপরাধ। আর কায়তের ছেলের সঙ্গে সাপুরের মেয়ে, তাহলে কায়ত বলতে কায়স্থ বংশের ছেলে। মৃত্যুর আমরা দেখেছি কি যে নালতের মৃত্যুর বংশ, কায়স্থ বংশের ছেলে হচ্ছে মৃত্যুঞ্জয়, তার সাথে সাপুরের মেয়ের বিয়ে, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া। অর্থাৎ বলা হচ্ছে যে বিয়ে করেছে এটা হাসিয়া উড়াই দিতাম, কিন্তু সবচেয়ে বড় কাল করিল, অর্থাৎ সবচেয়ে বড় সমস্যা হইলো যে ভাত খাইছে। হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ। অর্থাৎ বলা হচ্ছে তুই রুটির মাংস খাইতি, লুচি খাইতি, সন্দেশ খাইতি, তুই ভাত কেন খাইলি? তো ভাত খাওয়াটা হচ্ছে অন্য পাপ। সে তো আর সত্যই মাপ করা যায় না, তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বিয়রে সংকীর্ণতা তাহার মধ্যে আসিবে কি করিয়া? বলা হচ্ছে তারা তো আর এতটা সংকীর্ণ না যে মৃত্যুঞ্জয় বা বিলাসীর সাথে এমন আচরণ করবে। সে ভাত খাইলো কেন? এই অন্য পাপের কারণে তারা এরকম করছে। এবং যারা এই গ্রামের মাথা মুরল বা এই যে নেরা এখানে সমাধান করতে আসছে, তারা 4 ক্রোশ হাইটা শিক্ষিত হয়ে আসছে। সো তারা তো এতটাও সংকীর্ণ না যে তাদের সাথে এরকম আচরণ করে। ভাত খাইছে বলে এত রাগ। এই তো ইহারও কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়। তাহলে দেখো প্রাতঃস্মরণীয় মানে হচ্ছে যাকে সবাই স্মরণ করে, সকালবেলায় স্মরণীয় বা সবসময় স্মরণ করার মতো একটা শ্রদ্ধেয় ব্যক্তি। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা ব্যাহাত হয়। এই বইয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরে আনিয়েছেন সেটা কাশী বটে। তো বলা হচ্ছে এই যে সম্পত্তির অর্ধেকটা তার স্ত্রীর, অর্থাৎ মুখোপাধ্যায়ের স্ত্রীর, যিনি মারা গেছেন তার স্ত্রীর অর্ধেকটা সম্পত্তি। তো তিনি কাশী গিয়েছিলেন, তার ছোট ভাই তাকে কাশী থেকে নিয়ে আসছেন, কারণ তার তো সম্পত্তি আছে, সো সম্পত্তি লাগবে বলে নিয়ে আসছে। তো বলা হচ্ছে আমরা যে জায়গায় সম্মান দেয় তাকে সম্মান দেই, বিলাসীকে দেই নেই, ও সাপুরের মেয়ে। এই যে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা বউকে দাম দিচ্ছি কারণ তাদের টাকা পয়সা আছে। তো এটা তো তারা আগেই বললো যে আমরা যে একেবারে উদারতা নাই এটা বলা যাবে না। যারা বড়লোক তাদের প্রতি আমাদের উদারতা আছে, কিন্তু যারা গরিব তাদের প্রতি আমাদের কোনো উদারতা নাই।
যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া, তাহলে দেখো, তাহলে গ্রামের বারোয়ারি পূজাতে ছোটবাবু কত টাকা দিয়েছেন? 200 টাকা দিয়েছেন। কোথায় দিয়েছেন? বারোয়ারি পূজা। তাহলে পরীক্ষা যদি আসে কোন পূজা? বারোয়ারি পূজা। কত টাকা? 200 টাকা। কে দিয়েছেন? ছোটবাবু দিয়েছেন, মুখোপাধ্যায়ের ছোট ভাই। 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামিতা করিতে লাগিলেন। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? সো তারপরে তার ওই ভাবিকে সে যখন নিয়ে আসলো, সেখানে সে অনুষ্ঠান করলো, সবাইকে খাওয়াইলো, পূজা করলো। সেই পূজাতে সবাই এসে খেয়ে প্রশংসা করে যাচ্ছে যে প্রতি বাড়িতে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কত ভালো হতো। কিন্তু বিলাসীর সাথে অন্য ঘটনা ঘটেছে। ছোট লোক বলে, বড় লোকের বাড়িতে এটা হলে তারা খুশি, তারা খাবার দাবার পাচ্ছে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্বের কাহিনীটা ব্যঙ্গ করে বলছে যে এরকম মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। যার টাকা পয়সা আছে অন্যায় করলেও রাইট, আর যে গরিব সে ভালো করলেও সে রং। এরকম মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। তার মানে এটা ব্যঙ্গাত্মকভাবে বলছে। যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে এই দক্ষিণবঙ্গের অনেক। তাহলে পরীক্ষা যদি বলা হয় কোন বঙ্গের কথা বলা হচ্ছে? দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারে পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হয়ে যায়। বলা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমরা সব কিছুই করেছি, এখন ইংরেজদের গালাগালি করলে আমাদের পড়াশোনা পুরোটা সমাপ্ত হবে। বৎসর খানেক গত হয়েছে, বলা হচ্ছে প্রায় বছর খানেক চলে গিয়েছে। তারা বিলাসীকে আলাদা করে দিয়েছে এবং মৃত্যুঞ্জয়কে সেখানে ধরে বেঁধে রেখেছিল। মশার কামড়ার সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফিরিয়াছি। তো এখানে লেখক তার নিজের কথা বলছে। আমরা জানি কি যারা সন্ন্যাস করে তারা ঘর দুয়ার ছেড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করে। তো বলা হচ্ছে মশার কামড়ার সহ্য করিতে না পারিয়া, সো তিনিও সন্ন্যাসে গিয়েছিলেন কিন্তু মশার কামড়ার সহ্য করতে পারে না পারিয়া তিনি সবে মাত্র সন্ন্যাসগিরি ইস্তফা দিয়ে ঘরে ফিরিয়েছেন। এবং বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার অল্প বয়সে 23-24 বছর বয়সে সন্ন্যাসে গিয়েছিলেন এবং তিনি মানে নিজ ইচ্ছায় গিয়েছিলেন এবং তিনি বার্মা বা রেঙ্গুন, বর্তমানে যে মায়ানমারে তিনি চাকরির সুবাদেও গিয়েছিলেন। একদিন দুপুরবেলা ক্রুশ 2 দূরের মালপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। তো একদিন দুপুরবেলা তিনি ক্রুশ 2 ভিতর দিয়া মালপাড়া মানে হচ্ছে এই জেলেদের পাড়া দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তো মালোপাড়া অর্থাৎ বিলাসীর বাবা তো ছিল মালো, অর্থাৎ তারা মালো না সাপুরে ছিল, মালোপাড়ায় থাকতো। সো দেখা যাচ্ছে যে ওই শ্বশুরবাড়ির এলাকাতে হঠাৎ করে মৃত্যুঞ্জয়কে দেখা যায়। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি। পরীক্ষা যদি আসে মৃত্যুঞ্জয়ের মাথায় কোন রঙের পাগড়ি ছিল? গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা। কে বলিবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থর ছেলে একটা, বছরের মধ্যেই জাত দিয়ে একেবারে পুরো দস্তুর সাপুরে হয়ে গেল। তো বলা হচ্ছে কায়স্থ বংশের ছেলে, খুব ভালো বংশের ছেলে, 1 বছরের মধ্যে সে পুরোপুরি সাপুরে হয়ে গেছে। মানুষের কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়ে আরেকটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। বলা হচ্ছে তার 14 পুরুষের জাতকে বিসর্জন দিয়ে সে সাপুরে হয়ে গেল। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে, তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করিবার পরে ডুমের মেয়ে বিবাহ করিয়া ডুম হইতে দেখিয়াছি। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে, শুয়ার ছড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়েকে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে। তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমারও তাই তো মনে হয়। এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতি আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ বা এতটুকু সাহায্য নাই? কিন্তু থাক, ঝুঁকের মাথায় হয়তো অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামের মানুষ, এবং সেই জন্যই কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে যে মৃত্যুঞ্জয়। তো সে মধ্যে দিয়ে বলছে যে মানুষ এই যে বিবাহ করে মেয়েদেরকে নিজের জাত থেকে নেমে যায়, এগুলো নিয়ে তিনি একটু কথাবার্তা বলছিলেন যে
এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো ভাবতেছি, বাট থাক, আমি এখন মেইন কথায় যাই। মৃত্যুঞ্জয় কিন্তু আমাকে দেখিয়ে সে খাতির করিয়ে বসাইলো। তো মৃত্যুঞ্জয় তাকে দেখিয়ে চিনতে পারছে যে নেরা, তাকে খাতির করে বসাইছে। বিলাসী পুকুরের জল আনিতে গিয়েছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো, আমার জন্য কত মারি না জানি তুমি খেয়েছিলে। সো ওই রাত্রে তোমার হচ্ছে যেই রাত্রে বিলাসীকে মারধর করা হয়েছিল, তখন কিন্তু নেরা অর্থাৎ এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল এবং বিলাসীকে বাঁচাতে গিয়ে কিছু মার নেরা বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খেয়েছিল। সো বিলাসী তাকে দেখে এটা বলতেছে, বিলাসী পুকুর পাড়ে জল আনিতে গিয়েছিল, আইসা বললো যে ওই রাত্রে তুমি না আলগাইলে ওরা আমারে মাইরেই ফেলতো, সো তুমি আমাকে আলগানোর জন্য তুমিও তো আমার কাছে মানে আমার হয়ে তাদের পক্ষ থেকে অনেক মাইটের খেয়েছো, আমার জন্য কত মাইরি না খাইলা। কথায় কথায় শুনিলাম পরদিন তাহারা এখানে উঠিয়ে আসিয়া ক্রমশ গড় বাঁধিয়া বাস। বলা হচ্ছে যে কথায় কথায় শুনছে পরদিনই, তো তাদের সাথে কথা বলতে বলতে শুনছে যেদিন তাদেরকে আলাদা করে দিয়েছে পরদিনই মৃত্যুঞ্জয়ের বিলাসী আসিয়া এই জায়গায় উঠছে, সুখে আছে এই কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাইয়া আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমি অন্যের সঙ্গে যাইবার জন্য লাফাই উঠিলাম। ছেলেবেলা হতেই দুটো জিনিসের উপর আমার প্রবল শখ, এক ছিল ঘুকরে কেউটে সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। তো সে বলছে খরিশ গুখরো বা গুখরো কেউটো সাপ ধরা, এটা নেরার খুব ইচ্ছা ছিল শরৎচন্দ্রের, এবং মন্ত্র শেখা, সাপের মন্ত্র, এই দুইটা শখ ছিল। পরীক্ষা যদি আসে কোন শখগুলা নেরার ছিল, শখ দুইটাকে আমরা ইয়েলো কালার করে দিয়েছি। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয় উস্তাদ লাভ করিবার আশায় আনন্দ উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে তাহাকে ভাবিতে পারিত। তো সে উস্তাদ পাইল, মৃত্যুঞ্জয়ের শ্বশুরের উস্তাদ লাভ করিল এবং সেখান থেকে সে শিখবে এটা নিয়ে আগ্রহ প্রকাশ করিল যে তার ভাগ্য খুব ভালো। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল, অর্থাৎ বিলাসী এবং মৃত্যুঞ্জয় আপত্তি করিল যে এখানে ভয় আছে এবং এটা কঠিন কাজ। কিন্তু আমি এমনি নাছরবান্ধা হয়ে উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। তো বলা হচ্ছে সে অনেক দিন তাদের মধ্যে সম্পর্ক হইল এবং মাসখানেকের মধ্যে তাকে অর্থাৎ নেরাকেও সাগরেদ বানালো, সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুরে বানাইয়া তুলিল। অর্থাৎ যেই সাপুরে হওয়ার জন্য এত জাতপাতের কথা শুনছিল, মৃত্যুঞ্জয় সাপুরে হয়ে গেছে, শিক্ষিত লোক কিভাবে এই কাজ করে, সেই জায়গায় নেরা সে তো পড়ালেখা করেছে, শিক্ষিত, চারক্রুশ হেঁটে শিক্ষা লাভ করেছে এবং সমাজ থেকে একসময় মৃত্যুঞ্জয় আর বিলাসীকে আলাদা করে দিয়েছিল। সেই নেরা নিজে এসে নিজের ছোটবেলার আনন্দের বসে সে এখন নিজে সাপুরে হয়ে উঠেছে, সেও সাপ ধরার মন্ত্র সিদ্ধহস্ত করেছে। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর, ঢুরার বিষ তুই নে, তোর বিষ ঢুরারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞে বিষহরির আজ্ঞে। সো এইখানে মনসা কিন্তু হচ্ছে সাপের দেবী। হিন্দু ধর্মমেতে তাদের যে সাপের দেবতা বলা হয় বা দেবী বলা হয় মনসাকে। সো তার নাম দিয়ে একটা মন্ত্র তারা বলল। সো পরীক্ষায় কিন্তু এখানে এই মন্ত্রটা দিতে পারে, এখানে ড্যাশ দিয়ে বলতে পারে এই গ্যাপে কি বসবে, এখানে গ্যাপ দিয়ে বলতে পারে এখানে কি বসবে, এখানে গ্যাপ দিয়ে বলতে পারে কি বসবে। সো এই লাইনগুলোকে যেন আমরা বারংবার রিডিং পড়ি, দাগিয়ে দাগিয়ে পড়ি, বারবার রিভিশন দিই। ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি বারবার হাইলাইট করে দিচ্ছি। ইহার মানে এই যে তাহা আমি জানি না, কারণ বলা হচ্ছে এটার মানে কি সেটা তিনি জানেন না। যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। বলা হচ্ছে যে এটার মানে তো আমি জানি না, কিন্তু যে এটার স্রষ্টা ছিল তার সাথে দেখা হলে হয়তো জানতে পারতাম, কিন্তু এখন তো জানতেছি না। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হয়ে গেল বটে, কিন্তু যতদিনে না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হয়ে গেলাম। সো সাপ ধরার ক্ষেত্রে নেরাও চারিদিকে প্রসিদ্ধ হলো, তারও নাম ডাক ছড়ালো, সবাই বলা বলি করিতে লাগলো হ্যাঁ নেরা একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। সো তিনি কামাখ্যায় গিয়ে সন্ন্যাসী অবস্থায় সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনি জু হলো। সো সে
কামাখ্যা গেছে, সে হচ্ছে সেইখানে সন্ন্যাস জ্ঞাপন করছে, সেইখান থেকে অনেক কিছু শিখে আসছে, সাপ ধরে সিদ্ধ হস্ত, এবং তিনি গুণী ব্যক্তি, পড়ালেখাও জানেন। সো এই নিয়ে তার মধ্যে একটা অহংকার আসলো। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টুপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙ্গা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমন অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সে সব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। সো বলা হচ্ছে যে সে এই কাজ এত অবহেলায় করতো, সাপের বিষ দাঁত ভাঙা। সো সাপের বিষ দাঁত ভাঙিয়ে দিলে সাপ তো সবল দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু বিষ দাঁত ভাঙার ক্ষেত্রে যদি সবল দেয় সেই ক্ষেত্রে একটা মানুষের মৃত্যু হতে পারে। সো এই কাজগুলো সে এতটাই অবহেলায় বা অযত্ন করছিল, সেটা ভাবলে তার নিজের মধ্যে ভয় লাগে। আসল কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুষিয়া রাখা, তার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, কিছুতে কামড়াইতে চাহে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায় কিন্তু কামড়ায় না। সো বলা হচ্ছে যে সাপটা 2-3 দিন রাখার পরে সে ভয় দেখায় কিন্তু কাউরে কামড়ায় না, এটা সে শিখে গিয়েছে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাপুরের এখানে গুরু শিষ্য বলতে মৃত্যুঞ্জয়কে সে গুরু মানতেছে। সাপুরের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা। যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা শিখ পুরাইয়া বার কয়েক ছেঁকা দিতে হয়, পরে তাহাকে শিকড় দেখানো হোক আর একটা কাঠেই দেখানো হোক, সে যে কোথায় পালাইয়া ভাবিয়া পায় না। বলা হচ্ছে এটা তাদের একটা টেকনিক, যে একটা সাপকে গরম মানে সেক দিলে তারপরে এটাকে একটা কাঠি দেখানো হোক কিংবা শিকড় দেখানো হোক, সাপটা ভয়ে পালায়। সো তারা দেখাইতো যে এই শিকড়টা, গাছের শিকড়টা তোমার সাথে থাকলে সাপ তোমাকে দেখলে পালিয়ে যাবে। সো এই শিকড়টা তারা বিক্রি করে ভালো টাকা পয়সা কামাইতো। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করিয়া মানুষ ঠকায়ও না। সো এই কাজটা তো খারাপ। সো এমনভাবে মানুষ ঠকানোর কথার ক্ষেত্রে বিলাসী আপত্তি জানাইতো। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবারের অভাব নেই, আমরা কেন মিছে লোক ঠকাতে যাই? আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। অর্থাৎ বিলাসী চাইতো না যে আর সাপ ধরি। সাপ ধরার সময় আসলেই বিলাসী বাধা দিত, আজ শনিবার, আজ মঙ্গলবার, আজ না যাই। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত। বলতো মৃত্যুঞ্জয় না থাকলে সে নেরাকে ভাগাই দিত, যা সাপ ধরা লাগবে না। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। তো সাপ ধরার কথা আসলে মৃত্যুঞ্জয় নগদ টাকার জন্য বলতো আমি যাব। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইছিল সাপ ধরা। নানা প্রকার তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম। অর্থাৎ সে মৃত্যুঞ্জয়কে বারবার উত্তেজিত করতো, আরে চলো সাপ ধরে আসি, টাকা পাবো। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনে স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। অর্থাৎ সাপ ধরার ক্ষেত্রে তাদের যে ভয় লাগবে এটা কখনো মাথায় আসতো না, তারা শুধু মজা পেত। কিন্তু এই পাপের একদিন তাদের শাস্তি দিতে হলো, এই যে ভয় না পাওয়ার। সেদিন ক্রুশ দেরেক দূরে এক গোয়ালার বাড়ি সাপ ধরতে গিয়েছিল। তাহলে কার বাড়িতে সাপ ধরতে গিয়েছে? গোয়ালার বাড়ি। গোয়ালা মানে যার গরু আছে। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেজে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেট করে কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখায় কহিল, দেখছো না বাসা করিয়াছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরও আনিতে পারে। তাহলে কাগজ তো ইঁদুরও আনিতে পারে, এই কথা কে বলেছে? মৃত্যুঞ্জয়। কিন্তু বিলাসী দেখেই বুঝে ফেলেছে ওই কাগজ দেখে যে এখানে বাসা বানিয়েছে, একের অধিক বা দুইয়ের অধিক সাপও থাকতে পারে। বিলাসী কহিল, 2 হতে পারে, কিন্তু 2টো আছেই আমি বলছি। বাস্তবিকে বিলাসীর কথাই ফলিল, মর্মান্তিকভাবে সেদিন ফেলিল। মিনিট 10-এর মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ গুকরো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। বলা হচ্ছে সাপ 2টাই আছে। বিলাসীর কথা ঠিক হলো এবং মৃত্যুঞ্জয় একটা খরিশ গুকরো সাপ ধরে তার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুড়িয়া ফিরিতে মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাইরে আসিয়া দাঁড়াইল। তার হাতে উল্টা পিঠে দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেল, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য বেকুল না হইয়া বরং
বরঞ্চ গর্তে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তটুকুই তাহাকে চিবাইয়া দিল। অর্থাৎ দেখা গেছে যে একটা সাপ ধরছে এবং দ্বিতীয় সাপটা খরিশ গুক্র সাপ তাকে কামড় দিয়েছে। কাকে কামড় দিয়েছে? এই মৃত্যুঞ্জয়কে। এবং মৃত্যুঞ্জয়কে কামড় দেওয়ার পর মৃত্যুঞ্জয় সেই সাপের কামড়ে বাহিরে এসে করলো এবং বিলাসী দৌড়ে গিয়ে কাপড় বেঁধে দিল তার হাতে, আর যত গাছের শিকড় পাকড় আনছিল সেগুলো তারা খাওয়াইতে লাগলো। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম, আশা বিষ ইহার ঊর্ধ্বে না উঠিবে না, অর্থাৎ বিষ উপরে যাবে না, এই জন্য তারা বেঁধে দিয়েছিল। এবং আমার সেই বিষ হরির আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগলাম। অর্থাৎ বিষ হরির আজ্ঞে যে তাদের মন্ত্রটা ছিল, সে যে মন্ত্রটা শিখেছিল আমরা দেখেছিলাম, এই যে বিষ হরির আজ্ঞে মন্ত্রটা, এই মন্ত্রটা সে বারবার পাঠ করিতে লাগলো। তারপরে বলল যে সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল, বিলাসীর বাপকেও সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, সে বারবার মন্ত্র পড়ছে কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলে মনে হয় না, তথাপি আবৃত্তি সমানভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি, তার মানে 15-20 মিনিট পরেই মৃত্যুঞ্জয় বমি করে নাকে কথা কহিতে শুরু করিয়া দিল। তখন বিলাসী মাটির উপরে একবার আচার খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার বিষহরির দোহাই বুঝি আর খাটে না। সো সে যখন বমি করিয়া নাকে কথা কইতে শুরু করলো, অর্থাৎ বমি করার পরে তার কথা বলছে, কথা নাক দিয়ে বেরোচ্ছে, এরকম একটা অবস্থা। সো সেটা দেখে তারা বুঝে ফেললো যে তাদের এই মন্ত্রে আর কাজ হচ্ছে না এবং বিলাসীও আছাড় খেয়ে পড়লো যে আমার স্বামীকে হয়তো আর বাঁচানো যাবে না। নিকটবর্তী আরও 2-4 জন উস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগলাম। সব দেবদেবীদেরকে দেখাইলাম যে আমাদের মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে দাও, কিন্তু বুইশ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন 3-4 জন রোজা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালাগালিজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়াইয়া পালাইত, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘন্টা দস্তাদস্তির পর রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শহরের দেওয়া মন্ত্র সৌদি এবং সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলিকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কুলে করিয়া বসিয়াছে, সেজন্য একেবারে পাথর হয়ে গেল। বলা হচ্ছে যে তারা যখন দেখতেছে বিষ কোনোভাবেই নামতেছে না, তখন তারা গালাগালি শুরু করছে এবং বলতেছে যে বিষ যদি তাদের গালাগালি শুনতে পারতো তাহলে চলে যেত। তাদের বাপমার দেয়া নাম মৃত্যুঞ্জয়, অর্থাৎ যে মৃত্যুকে জয় করেছে। মৃত্যুঞ্জয় ফাইনালি মৃত্যুকে জয় করতে পারেনি, সে মৃত্যুর কোলে ধরে পড়ে এবং তার শ্বশুরের শেখানো মন্ত্রগুলো কাজে লাগেনি। শেষ মুহূর্তে আধা ঘন্টা পরে সে মারা যায়। দেখা যায় যে কামড় দেওয়ার 15-20 মিনিট পরে সে বমি করে এবং বমি করার আধা ঘন্টা পরে সে মারা যায় এবং বিলাসী তার কুলে তাকে নিয়ে রাখে। যাক, তারা দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, বলা হচ্ছে দুঃখের কাহিনীটা এখানে শেষ করে দিই। কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছে, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। অর্থাৎ বিলাসী এরপরে 7 দিন পরে বিলাসীও দেখা যায় যে বিষ পানে আত্মহত্যা করে মারা গিয়েছিল এবং সে তার স্বামী মৃত্যুর পরে নেরাকে বলেছিল যে ঠাকুর তুমি আমাকে দিব্যি দিয়ে বলো যে তুমি কখনো আর করবা না, তুমি কখনো আর সাপ ধরতে যাবা না। আমার মাদুলি কবস্ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়েছে, ছিল শুধু বিষহরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়েছিলাম। বলা হচ্ছে সাপের বিষ বাঙালির বিষ নয়, সাপের বিষ চলে যায়, এইটাই আসলে কথা। একদিন গিয়ে শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। তার মানে বিলাসী আত্মহত্যা করে মারা গিয়েছে এবং নিশ্চয়ই সে নরকে গিয়েছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াবো না, এইমাত্র বলিতে পারি। তো বলা হচ্ছে যে স্বামীর জন্য বিলাসী আত্মহত্যা করেছে। তো শাস্ত্রমতে ধর্মমতে আমরা জানি আত্মহত্যা করলে নরকে যায়। তো বলা হচ্ছে বিলাসী যদি নরকে যায় এবং আমাকেও যদি বিলাসীর মতো কোনো একটা নরকে যাইতে বলা হয়, আমি কখনো ভয় পাবো না, আমি ওইরকম নরকে যেতে চাই। খুরুমশাই 16 আনা বাগান দখল করিয়া, খুরুমশাই বলতে
ওই জ্ঞাতিখুরোর কথা বলছে। তো মৃত্যুঞ্জয় মারা গেছে, সে বাগানের 16 আনা অর্থাৎ পুরোটাই নিজের করিয়া নিল, চারিদিকে বরিয়া বেড়াইতে লাগলো। ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেড করে গেল, না পেলো কয়েক ফুটা আগুন, না পেলো একটা পিণ্ডি, না হলো একটা বুজ্জি উৎসুগ্গু। তো এই বানানগুলোকে একটু দেখে রাখো, এবং এই গল্পটা পড়ার পর এই গল্পের যে শব্দার্থগুলো আছে পাঠ্য বইয়ে শব্দার্থগুলো পড়ে ফেলবা, কিংবা আমরা যে পিডিএফটা দিব পিডিএফে শব্দার্থ দিয়ে দিব, শব্দার্থগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে। তুমি দেখবা প্রতিটা গদ্য পদ্যের শব্দার্থ থেকে, টিকা ভাষ্য থেকে প্রশ্ন আসে, শব্দার্থগুলোকে গুরুত্ব দিয়ে পড়বা। মূল গল্পটা এমনভাবে পড়িয়ে দিচ্ছি তোমার যেন কোনো সমস্যা না হয়। সো এখানে বলা হচ্ছে যে তার চাচা বলতেছে যে 16 আনা বাগান দখল করবার পর বলছে যে ওই একটা মেয়েরে বিয়ে করছে, সেরকম আরো 10টারে বিয়ে করতে, একটা গেলে আরেকটা আসতো, সমস্যা কি? তুই ছেলে মানুষ একটু নিন্দা হতো, কিন্তু ওর হাতে ভাত কেন খেতে গেলি? ওর হাতে ভাত খাওয়াটাই পাপ হয়েছে, এর জন্যই তো তোকে মরতে হলো। তারপর বলা হচ্ছে গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে বাপ, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বলা হচ্ছে যে তার পাপ লাগছে, যে মেয়ের হাতে ভাত খাওয়াতেই সে মারা গেছে, যদি ভাত না খাইতে বাঁচত। এটা তৎকালীন সময় একটা কুসংস্কারকে তুলে ধরা হচ্ছে। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায়ই ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামের ছেলে, পাড়াগাঁয়ের তেলে জ্বলেই তো মানুষ, তবে এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাকে যে বস্তুটা, সেটা কেউ একবার চোখ মিলিয়া দেখতে পাইল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, তাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না। যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই। যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারে হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি লইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক, সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ে পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। সো এখানে চমৎকার একটা কথা বলা হচ্ছে যে এই যে সমাজ, আমাদের সমাজ যেভাবে চলতেছে, যেই জায়গায় আসলে ভালোবাসা নাই, যেই জায়গায় আসলে জাতপাত দিয়ে এত বিবেচনা করা হয়, যেই জায়গায় এত বৈষম্য দেখা হয়, যেই জায়গায় অন্তরের ভালোবাসা আকাঙ্ক্ষা নাই, সেই জায়গায় আসলে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর ভালোবাসা বুঝবে, এবং বিলাসীর ভাত খাওয়া মৃত্যুঞ্জয়ের জন্য পাপ হবে, এই জিনিসগুলা যারা বলতেছে, তারা যে ভালোবাসা কি এই জিনিসটা বুঝবে, এটা তাদের বোধগম্যই তো হয় নাই। তারপর বলছে বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল তাহারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতীলোকে তাহারা সবাই পাইবেন। তাও আমি জানি, কিন্তু সেই সাপুরে মেয়েটি যখন একটি পীড়িত সজ্জাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তারা তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজই ইহাদেরকে কেউ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটি তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। তো বলা হচ্ছে যে এখানে সবাই শুধু দেখছে বিলাসী সাপুরের মেয়ে হয়ে মৃত্যুঞ্জয়ের সাথে প্রেম করলো, এটা তার উচিত হয় নাই, তাকে অন্য তুলে খাওয়া। কিন্তু মৃত্যুঞ্জয় যখন মারা যাচ্ছিল তখন বিলাসী একটু একটু করিয়া মৃত্যুঞ্জয়কে সুস্থ করিয়া, তার মন জয় করিয়া, তার ভালোবাসার পাত্র হয়ে উঠার যে গৌরবটা, এটা নিয়ে তো কেউ কথা বলে না। যারা সতী, যারা হচ্ছে ভালো ভদ্রগরের মেয়ে, তারা শুধু ওই দিকটাই দেখলো, ভালো দিকটা কেউ দেখলো না একবার। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া উঠিয়া কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের দোষ দিব না, এবং শাস্ত্রী, এখানে ভূদেব বাবু বলতে তৎকালীন সময়ে বই লিখতেন এমন একজনের কথা বলা আছে, যেটা শব্দার্থ টিকাতে দেখবে এবং আমি শেষে আলোচনা করব। শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের উপর করা জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহারা নির্বল বিধি ব্যবস্থার জোরেই এত শতাব্দীর এতগুলা বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে। আমি তাহাদের অতিশয় ভক্তি করি, প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লুপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দ গোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কুলে কুলে রাখিলে যে সে বেষ্টি থাকিবে,
তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়া রাখার চেয়ে এক আধবার কুল হইতে নামাইয়া আরও 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। সো এখানে চমৎকারভাবে বলছে এই লাইনটাতে বলা হচ্ছে যে এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জুড়েই অত শতাব্দীর অতগুলা বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে। বলা হচ্ছে এই যে হিন্দু মেয়ের হাতে বা এই যে একটা সাপুরে মেয়ের হাতে ভাত খাওয়াতে মৃত্যুঞ্জয়ের কায়স্থ পরিবারের জাতপাত উঠে গেল, এটা তো সমাজের একটা অংশ এবং এটা হিন্দু ধর্মের একটা বড় অংশ। তো এই বিধি ব্যবস্থার জুড়েই তো এত শতাব্দী ধরে এত বিপ্লবের পরেও হিন্দু ধর্ম সনাতন ধর্ম টিকে আছে। তো তিনি বলছেন যে প্রতি উত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়। তো তিনি বলবো যে টিকে আছে যে এটা যে একটা চরম সার্থকতা না, আমি এই কথা কখনো বলবো না। হিন্দু ধর্ম যে টিকে আছে এটা অনেক বড় একটা সার্থকতা বলে তিনি একটু ব্যঙ্গ করেছেন। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। তো ওই যে শুরুতে বলছিলাম, তো তিনি বলছে যে অনেক বড় বড় প্রজাতির হস্তি অর্থাৎ হাতি বা আমরা দেখি ডাইনোসরের মতো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা তো টিকে আছে। কিন্তু তেলাপোকা টিকে থাকলেও তো ওটা তেলাপোকাই, কিন্তু হস্তি তো হস্তি, যেটা বড় এটা কিন্তু বড়ভাবেই দেখা হয়। তো এই জায়গায় তিনিও বলছেন হয়তো বিলাসী মারা গেছে, হয়তো বিলাসীর স্বামী মারা গেছে, বিলাসী হয়তো মারা গেছে, হয়তো বিলাসীর স্বামী মারা গেছে, হয়তো এদের ভালোবাসাটা বিলুপ্ত হয়ে গেছে, লুপ পাইয়াছে, কিন্তু ওই লুপ পাওয়ার মধ্যে একটা সার্থকতা আছে। তেলাপোকার মতো টিকিয়ে থাকার চেয়ে বড় হস্তির মতো লুপ পাইয়া যাওয়া ভালো। তিনি চমৎকারভাবে এই জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলেছেন। এরপরে যদি আমরা দেখি, এরপরে এখানে বলা হচ্ছে আমি শুধু বলিব যে বড় লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রির চোখেছে। তো বলা হচ্ছে যে সবসময় কুলে কুলে রাখার চাইতে মাঝে মধ্যে মাটিতে হাঁটিয়া একটু দেখা উচিত। সবসময় যে ভালো ভালো মেয়েদের সাথে বা ভালো পরিবারের মানুষের সাথে বিয়ে শাদী করে একত্রে থাকবো এটার মধ্যে সার্থকতা নাই। মাঝে মধ্যে যদি কোনো ভালোবাসা থাকে এবং নিচু বংশের কারোর সাথেও যদি প্রেম করে সুখে থাকা যায়, পৃথিবীর মূল বাণীটা তো সুখে থাকা, তার মধ্যেও তৃপ্তি আছে। এই হচ্ছে পুরো গল্পটা যেটা আমরা পড়লাম। সো এর মধ্যে থেকে এখন সৃজনশীল রিলেটেড প্রশ্ন আসলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি চমৎকারভাবে সেই সৃজনশীলটা লিখে আসতে পারবে। এবং যত প্রকার এমসিকিউ আসতে পারে, এইচএসসির বোর্ড পরীক্ষা বলো, সৃজনশীল লেখা বলো, কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি যেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো, এই গল্পটা যেভাবে পড়িয়েছি, যেভাবে আমি বাংলায় প্রতিটা লাইনকে ট্রান্সলেট করে দিয়েছি, তোমার সমস্যা হবে না। সো তোমাদের মধ্যে অনেকেই থাকে যারা আমাদের ভিডিও দেখো, আমাদের ফ্রি ক্লাস দেখে, অনেকেই তোমাদের বন্ধুবান্ধব ছোট ভাই বোন আছে, কিংবা তোমরা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো, এটা পেইড ব্যাচের ক্লাস। সো তোমরা তোমাদের ছোট ভাই বোন কিংবা তোমাদের যারা আমাদের ক্লাসটা পছন্দ করে তাকে আমাদের নাম্বার দিতে পারো। এটা আমাদের পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করার মতো। তুমি এই নাম্বারে কথা বলে আমাদের পেইড ব্যাচ রিলেটেড তোমার যে কোনো সমস্যা হলে বলবা, আমরা সেটা সমাধান করে দিব। তোমার কোনো বন্ধু বান্ধব ছোট ভাই বোন আমাদের ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারটা দিয়ে বলতে পারো যে এই নাম্বারে ফোনে কথা বল, স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ কর, তোর যে কোনো সমস্যা ভাইয়া অধিক গুরুত্ব দিয়ে শেষ করে দিবে। এবং আমাদের পেইড ব্যাচের ক্লাসটি তুমি দেখতেছো যে আমরা কতটা গুরুত্ব দিয়ে কতটা ধরে ধরে আমরা ক্লাসগুলো করাচ্ছি। এর বাইরে তো প্রশ্ন আসার সম্ভাবনা কম। এবং ক্লাসে যেটা পড়াচ্ছি, এটা পড়ানোর পর আমরা যখন তোমাকে আমাদের ইয়েটা দিয়ে দিব, আমাদের যখন পিডিএফটা দিব, আমাদের ওই পিডিএফটা এবং পাঠ্য বই থেকে কিংবা অ্যাডমিশনের বইগুলা থেকে তুমি যখন পড়বা, চমৎকার উত্তর বের করতে পারবা। দেখো, গল্পের নাম বিলাসী। সে সাপুরের কন্যা হয়ে উচ্চবর্ণের মৃত্যুঞ্জয়ের মন জয় করতে পেরেছিল। মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল সে। ফলরূপ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসেছিল এবং বিয়েও করেছিল, কিন্তু সমাজপতিরা এই বিষয়টাকে মেনে নিতে পারেনি। তাই সমাজচ্যুত হয়ে মৃত্যুঞ্জয় মালুপাড়ায় গিয়ে ঘর বেঁধেছিল। মালুপাড়া বলতে এই যারা মাছ ধরে সাপুরেরা যে এলাকায় থাকে। কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এই আনন্দ বিলাসীর বেশি দিন স্থায়ী হয়নি। সাপ ধরতে গিয়ে গুখ্র সাপের কামড়ে প্রাণ হারাতে হয় মৃত্যুঞ্জয়কে। এই মৃত্যুকে বিলাসী মেনে নিতে পারে না, ফলে সেও আত্মহত্যা করে পারি জমায় পরপারে। মূলত গল্পে বিলাসীর কর্মনিপুণতা, বুদ্ধিমতী, সেবাব্রতী রূপটি দেখতে পাওয়া যায়। সমাজের নিষ্ঠুরতা ও অনুদরতা বিপরীতে স্বমহিমায় ধরা দিয়েছে বিলাসী চরিত্রটি। ঠিক আছে, চমৎকার চরিত্র। বিলাসী গল্পে জীবন প্রবাহ উঠে এসেছে কুসংস্কার, উঠে এসেছে ধর্মীয় গোঁড়ামি। অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা দেখেছি সমাজের কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি, যে ধর্মীয় গোঁড়ামির বলিদান হতে হয়েছে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর ভালোবাসা সংসার সমাজ। মৃত্যুঞ্জয় বিলাসী করুণ পরিণতির জন্য দায়ী মূলত রক্ষণশীল হিন্দু সমাজের স্বার্থতাড়িত অনুদান দৃষ্টি।
গল্পকার বিলাসী গল্পে সংগঠিত একের পর এক ঘটনা ও চরিত্র সংঘাতের মাধ্যমে মূলত গল্পের কাহিনীতে গতি সঞ্চার করেছেন। বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঙ্গুল দিয়ে দেখাতে প্রয়াস চালিয়েছেন সামাজিক অসঙ্গতি, নিয়মের কঠোরতা, সেই সঙ্গে শ্রেণী ও জাতিভেদ প্রথার অসারতা। চরিত্র বোঝার ক্ষেত্রে গুরুত্ব দিতে হয় চরিত্রের সংলাপের উপর, চরিত্রের সামাজিক পটভূমির উপর। বিলাসী গল্পটা পড়ে আমরা যেই জিনিসগুলো জেনেছি, সত্যিকার প্রেমের স্বরূপ, রক্ষণশীল সমাজের স্বরূপ, মানসিক সংকীর্ণতার স্বরূপ। বিলাসী গল্পে বিলাসীর প্রেমের মহিমায় আলোয় ধরা পড়েছে সমাজ জীবনের অনুদারতা ও রক্ষণশীলতা, সমাজ জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা। অর্থাৎ তাদের প্রেম ও ভালোবাসার মধ্যে সমাজের যে উদারতার বিপরীত অনুদারতা এবং তাদের যে রক্ষণশীল চিন্তাভাবনা সেটা ধরা পড়েছে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? উক্তিটি করেছিল বিলাসী বলেছিল তোমার ইয়েকে উদ্দেশ্য করে, নেরাকে উদ্দেশ্য করে, যে ঘন জঙ্গলের পথ একটু দেখে হেঁটে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্বটা ব্যঙ্গার্থে। আমরা বললাম না ওই যে আমরা ধনীদেরকে অনেক প্রশংসা করি কিন্তু হিন্দুদেরকে গলা মানে ছোট লোকদের গলা টিপে ধরি, কিন্তু হিন্দু ধর্ম মতে যারা ধনী তাদেরকে তারা খারাপ কাজ করলেও পূজা টুজা করলে টাকা পয়সা দিলে তাদের প্রশংসা করি। সো এরকম মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। তাহলে দেখো এই প্রশ্নগুলো শুধু পড়তে গেলে ঝামেলা হইতো, কিন্তু আমরা যখন পুরো গল্পটাকে ভেঙে চুরে পড়ানোর পর এটা দেখাচ্ছি তোমার কাছে ভালো লাগছে। মৃত্যুঞ্জয় বিলাসী গল্পের অন্যতম প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়। গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের সহজ সরল রূপটি দেখতে পাই। সে তার স্কুলের বন্ধুদের নানাভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আবার তার মাঝে প্রেমময় রূপটিও আমরা দেখতে পাই। সে বিলাসীর সেবায় সুস্থ হয়ে উঠলে তার প্রতি আকৃষ্ট হয়, তাকে বিয়ে করে। তার চরিত্রের এই বৈশিষ্ট্যটি এতই প্রকট যে সমাজের নিষ্ঠুরতা, রক্ষণশীলতা, অনুদারতা ও চোখ রাঙানি উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুরে কন্যাকে বিয়ে করে জাত সাপুরে হয়ে উঠতেও দ্বিধা করেনি সে। অর্থাৎ এই জায়গায় তার চমৎকার, সে সমাজের জাতপাতকে উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুরেকে মেয়েকে বিয়ে করে সে নিজে সাপুরে হয়ে ওঠে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, ফলে বেশি দিন তার সংসার স্থায়ী হয় না। সাপের কামড়ে তার ভবলীলা সাঙ্গ মানে সে পৃথিবী থেকে বিদায় নেয়। গল্পের শেষ দিকে মূলত মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সততা, সহমর্মিতা, প্রথা বিরোধী মনোভাব ও চারিত্রিক দৃঢ়তা। তারপরে দেখো শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 এবং 1918 খ্রিস্টাব্দ বৈশাখ সংখ্যায়। নেরা নামের এক যুবক নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। বিলাসীর গল্পে লেখকের ভূমিকা কথক হিসাবে উত্তম পুরুষের জবানিতে। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। বিলাসী গল্পের কাহিনীতে কাহিনী বর্ণনায় ফুটে উঠেছে। সব বিলাসী গল্পের কাহিনী বর্ণনায় ফুটে উঠেছে জাতিভেদ প্রথার সংকীর্ণতা ছাপিয়ে ব্যতিক্রমধর্মী দুই মানবীয় চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা। বিলাসী গল্পে শরৎচন্দ্র গিয়েছেন মানবতার জয়গান, প্রেমের জয়গান। যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমার আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা, রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা। বিলাসী গল্পে ফুটে উঠেছে কুসংস্কার সমাজের চিত্র, তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বাস্তব চিত্র, 20 শতকের পল্লী সমাজ, পল্লীগ্রামের হিন্দু সমাজ। তারপরে যদি দেখাই নেরা ও তার সহপাঠীদের 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকায়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা 80% অর্থাৎ যাদের গ্রাম পল্লীগ্রামে তাদের 80%এরই মানে 2 ক্রোশ পাড়ি দিয়ে হচ্ছে স্কুলে যেতে হতো। বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় 2 ক্রোশ পথ হেঁটে, বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে। তাহলে ধুলার সাগর সাঁতরে মাথায় রাখবে, পরীক্ষায় যদি আসে ধুলার সাগর সাঁতরে গ্যাপ দিয়ে বলতে পারে কিসের সাগর? ধুলার সাগর। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, কেননা বর্ষার দিনে হাঁটু কাদা থাকে, যেতে সময় লাগে, গ্রীষ্মের দিনে ধুলার সাগর থাকে। বিলাসী গল্পে লেখক প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে ভাবতেন মাস্টারকে ঠেঙানো উচিত, অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই কর্তব্য। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে। উক্তিটি ইঙ্গিত করে বর্ণ হিন্দু সমাজের রীতিনীতির প্রতি, সমাজের অলিখিত বিধি ব্যবস্থার প্রতি, সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি। সনাতন হিন্দু ও কুসংস্কার মানে না, বলা হচ্ছে সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। এই উক্তিটি প্রকাশিত হয়েছে শ্লেষ এবং ব্যঙ্গাত্মক হিসেবে। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র বিলাসী, সে মালোপাড়ার বুড়ো মালোর বা সাপুরের মেয়ে, মৃত্যুঞ্জয়ের স্ত্রী। বিলাসীর বয়স 18 কি 28। বিলাসীর অনেক বড় গুরুভার, 18 কি 28, অনেক গুরুভার।
যার শয্যাগত করে ওঠার ক্ষমতা নেই সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচিয়ে তোলার গুরুভার নিয়েছেন তার নাম বিলাসী। বিলাসী আর রোগীটি হচ্ছে মৃত্যুঞ্জয়। বিলাসী সাহসের কাজ হচ্ছে দিনের পর দিন রাত্রির পর রাত্রি কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা। বিলাসীর মৃত্যু, বিলাসী মারা যায়, মৃত্যুঞ্জয় মারা যাবার 7 দিনের মধ্যে। বলা হচ্ছে যে বিলাসী মারা গিয়েছিল বলে অনুমান করা হয় বিষ পানে। বিলাসী স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছে প্রেমের কারণে। বিলাসীর মৃত্যুর মধ্য দিয়ে তৎকালীন সমাজের উন্মাদরতা, রক্ষণশীলতার সমাজ জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা ফুটে ওঠে। আর নেরা লেখক, নেরা বিলাসী গল্পের কথক। মূলত নেরার জবানিতেই পুরো গল্পের কাহিনী বর্ণিত হয়েছে। সে বিলাসীকে এবং মৃত্যুঞ্জয়কে কাছ থেকে দেখেছে। ছেলেবেলা হতে দুটো জিনিসের উপর তার প্রবল শখ ছিল, গুক্র সাপ ধরে পোষা এবং মন্ত্রসিদ্ধ হওয়া। তাই মৃত্যুঞ্জয়ের কাছে সাপ ধরার দীক্ষা নিতে চায়। সে গুরু হিসেবে মৃত্যুঞ্জয়ের কথাই বলে। সো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নেরা, তার জীবনীতে এই গল্পটি প্রকাশিত হয়েছে। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, ছাত্রদের কষ্ট দেখে এত দূরে যে পড়ালেখা করতে হয়। ম্যালেরিয়ার কথাটা নাই পারিলাম, উক্তিটি বিলাসী গল্পের পরীক্ষায় এইভাবে আসতে পারে যে ম্যালেরিয়ার কথাটি নাই পারিলাম, এটা কোন রচনার অন্তর্ভুক্ত। বিলাসী আত্মহত্যা বা করুণ পরিণতির জন্য দায়ী স্বামীর শোক, তৎকালীন রক্ষণশীল নিষ্ঠুর হিন্দু সমাজ ব্যবস্থা, মৃত্যুঞ্জয়ের গাতিখুরোর ষড়যন্ত্র। বিলাসী লোক ঠকানো অপছন্দ করতে, কেননা এই পেশাটি ছিল ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ। তার ছিল সৎভাবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। একলা যেতে ভয় করে না তো, কে কাকে উদ্দেশ্য করে বলেছে? বিলাসী নেরাকে উদ্দেশ্য করে বলেছে। রাতের আধারে, দেখো কি বলা হচ্ছে যে রাতের আধারে বনের পথে নেরাকে এগিয়ে দেওয়ার পেছনে কাজ করেছিল বিলাসীর কর্তব্যজ্ঞান, উদ্বেগ, দায়িত্বশীলতা। বিলাসীর সাথে নেরার প্রথম সংলাপ, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কিনা, জ্ঞাতি খুঁড়ো। এগুলা কিন্তু আমি পড়িয়েছি, তাই এখন রিডিং পড়াচ্ছি, কারণ পুরো গল্পটা তো তুমি পড়েছো। গল্পটা পড়লেই সব তথ্য জেনে যাবা। তারপরেও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট তথ্যগুলো বারবার রিভিশন দেওয়ার জন্য এগুলো দেখতে হয়। মৃত্যুঞ্জয়ের জমিজমা আত্মসাতের জন্য লালায়িত ছিল তার একমাত্র খুড়া। গল্পে আমরা তার কূটকৌশল চরিত্র দেখতে পাই। তিনি মৃত্যুঞ্জয়ের সম্পদ দখলের জন্য নানা রকম কুৎসা রটনা করে বেড়ান। বলা হচ্ছে এমনটি তাকে সৎ বলে, এমনকি তাকে সৎ বলে বিলাসীর উপর আক্রমণ করতেও দেখা যায়। মূলত খুড়া চরিত্রটির মধ্যে দিয়ে গল্পে সম্পদলোভী, কূটকৌশল, অসৎ মানসিকতার প্রকাশ পেয়েছে। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া 16 আনা বাগান দখল করে নেয়। এখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে জয় করেন, 20 মহেশ্বরের অন্য নাম মৃত্যুঞ্জয়। তাহলে মৃত্যুঞ্জয় কিন্তু 20 মহেশ্বরের অন্য নাম। মৃত্যুঞ্জয়ের ক্লাস, মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। আমরা কেউই জানিতাম না মৃত্যুঞ্জয় প্রথম কবে 3rd ক্লাসে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় হচ্ছে মৃত্যুঞ্জয়ের 3rd ক্লাসে পড়ার ইতিহাসটা। যে ক্লাসে পড়ার ইতিহাস কখনো জানা যায়, মানে 4th ক্লাসের ইতিহাস কখনো জানা যায় নাই, অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে কোন ক্লাসে পড়ার ইতিহাস কখনো জানা যায় নাই, 4th ক্লাস। যে ক্লাসে উঠবার খবর পাওয়া যায় নাই, 2nd ক্লাস। মৃত্যুঞ্জয় হলো বিলাসীর স্বামী। মৃত্যুঞ্জয় ছিল খুড়ার ভাইপো। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল 45 দিন, মানে 1.5 মাস। মৃত্যুঞ্জয় সামলাইতে পারত না নগদ টাকার লোভ। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, এখানে সুনাম শব্দটি দুর্নাম বা মানে তার দুঃখ্যাতি হিসেবে ব্যবহৃত হয়। নেরার আত্মীয়, দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে। উক্তিটি নেরা যার সম্পর্কে করেছে, জৈনক আত্মীয় সম্পর্কে। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, উক্তিটি নেরার এক আত্মীয়ার। তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইতেছেন তখন সরকারের কি, এখানে সহমরণ যেতে চাচ্ছে নেরার এক আত্মীয়া। হোক কাজ, তুমি বসো। নেরার আত্মীয়ার উক্তি, তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ, জিজ্ঞাসাকার নেরা আত্মীয়ার। অর্থাৎ ওই আত্মীয়ার সাথে যে কথাবার্তাগুলো হয়েছিল সেই কথাবার্তাগুলো এখানে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ আরও তথ্য এখানে দেয়া আছে, যেগুলো তুমি একবারে রিডিং পড়লেই পেয়ে যাবা। যদি দেখো বিলাসী গল্পের দিন এবং মিনিট হিসাব, বলা হচ্ছে নেরা মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি প্রায় 2 মাস। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল প্রায় 1.5 মাস। মৃত্যুঞ্জয় 10-15 দিন অজ্ঞান ছিল, ঔচ্চত্যন্য অবস্থায় ছিল। মৃত্যুঞ্জয় 2.5 মাসের রোগী খুড়ার ভাষ্য মতে। নেরা মৃত্যুঞ্জয়ের দেখা পেল বছরখানেক সন্ন্যাসগিরির শেষে। মৃত্যুঞ্জয়ের সাগরেদ বানালো মাসখানেকের মধ্যে, অর্থাৎ মৃত্যুঞ্জয় নেরাকে, অর্থাৎ লেখককে মাসখানেকের মধ্যে তার সাগরেদ বা শিষ্য বানালো। মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল সাপের দংশনের প্রায় 15-20 মিনিট পরে। বমি করার পর মৃত্যুঞ্জয় বেঁচে ছিল প্রায় আধা ঘন্টা, অর্থাৎ আধা ঘন্টা সে বেঁচে ছিল বমি করার পরে। সাপে কামড়ানোর 15-20 মিনিট পরে বমি করে, বমির আধা ঘন্টা পরে মারা যায়।
ভূদেব বাবুর নাম দেখেছিলাম আমরা, যে ভূদেব বাবুর বইয়ের কথা বলেছিল। ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় 1825 থেকে 1894 সালে ছিল 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। হিন্দু সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে মত ব্যক্ত করে আধুনিক মানুষ গঠনে তিনি অনেক গ্রন্থ রচনা করেন, যেমন পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ ইত্যাদি। এ বিষয়ে তার বিখ্যাত গ্রন্থ আছে। সো ভূদেব বাবুর বইয়ের কথা বলা ছিল শেষের দিকে। ভূদেব বাবু হচ্ছে বাঙালি 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। পরীক্ষা আসতে পারে ভূদেব বাবুকে, পরীক্ষা আসতে পারে ভূদেব বাবু সম্পর্কে কোন রচনায় কথা বলা হয়েছে, পরীক্ষা আসতে পারে তার বইয়ের নাম, পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে নেড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়টি ব্যঙ্গ করে বলা হচ্ছিল। গুরুত্বপূর্ণ আরও কাজ, ছোটবেলা থেকেই নেড়ার প্রবল শখ ছিল গুক্র সাপ পোষা, মন্ত্রসিদ্ধ হওয়া। নেড়ার বয়স এখন 40-এর কাছাকাছি, 40 থেকে 50-এর কাছাকাছি। নেড়া সাপুরে হওয়ার পর চতুর্দিকে প্রসিদ্ধ হয়ে গেল। সন্ন্যাস অবস্থায় কামাখ্যা গিয়ে সিদ্ধ হয়ে এসেছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হয়েছে, অহংকারে তার আর মাটিতে পা পড়ে না। নেড়া একজন গুণী লোক বটে, সবাই বলা বলি করিতে লাগিল। নেড়া মৃত্যুঞ্জয়ের শিষ্যত্ব গঠন করিল। মা সরস্বতীর কথা বলা আছে এই গল্পে, এবং নারায়ণের কথা বলা হচ্ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে সর্বভারতের রাজারা এক পক্ষ নিয়ে যুদ্ধ করছিল, শ্রীকৃষ্ণ নিরস্ত্র, অর্থাৎ তার কোনো অস্ত্র ছিল না, সে যুদ্ধ করত তোমার হচ্ছে অর্জুনদের পক্ষে। সেখানে নারায়ণ নিরপেক্ষ আচরণ ছিল, কাপুরুষসুলভ। সে নারায়ণের পথাবলম্বীরাও এরূপ আচরণের ভীরুতা বলতে লজ্জা হবে। নারায়ণ প্রকৃতপক্ষে চক্ষু লজ্জা হইবে, বাক্যটাংশিতে প্রকৃতপক্ষে ব্যঙ্গ করে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ হতো কিভাবে? মৃত্যুঞ্জয় আম বাগানের টাকা পয়সা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কি ছিল? ভাইপার নানাবিদ্যুর নাম। এখানে বিভিন্ন স্থানের নাম আছে, যেমন কামস্টাক্কা, সাইবেরিয়া, পার্সিয়া পারস্য, হরিপুর, করোলা, এডেন, এটা ইয়েমেনের একটা সমুদ্র বন্দর, কামাখ্যা, কাশী। অর্থাৎ যে স্থানের নামগুলা এই গল্পতে আমরা পেয়েছি। পরীক্ষায় দিয়ে বলতে পারে যে নিচের কোন স্থানটি তোমার বিলাসী গল্পে নেই। এখানে সবগুলোর থেকে একটা বাইরের থেকে দিয়ে দিল, ধরো কানপুর, এখানে দিয়ে দিল কানপুর। আমরা জানি কানপুর স্থানটি অপরিচিতা গল্পে ছিল, এটা বিলাসীতে ছিল না। পরীক্ষা দিতে পারে যে অপরিচিতা এবং তোমার বিলাসী দুই জায়গায় হরিশপুর বা হরিপুরের নাম আমরা দেখি। এখানে পেশাজীবী বলতে সাপুরে, মালো, উঝা, গোয়ালা, মেথর, কসাই, এরা বিভিন্ন পেশাজীবীর মানুষ। জাতি বলতে এখানে ব্রাহ্মণ, ইংরেজ, কায়স্থ, ডুম, এই জাতিগুলার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য, এখানে যুগের কথা বলা হচ্ছিল, সত্যযুগের কথা। সত্যযুগ হচ্ছে হিন্দু ধর্ম মতে প্রথম যুগ, একেবারে প্রথম যুগকে সত্যযুগ বলা হয়। এরপরেরটা হচ্ছে ক্রেতা যুগকে বলা হয় দ্বিতীয় যুগ, দাপর যুগকে বলা হয় তৃতীয় যুগ, আর কলিযুগ হচ্ছে সর্বশেষ যুগ বা বর্তমান যুগ। মনসা, বিষহরী ও রুদ্রাক্ষ, খরিশ, গুক্র, বিভিন্ন সাপের কথা এখানে বলা হচ্ছে। ক্লাস, আমরা এখানে ক্লাস নিয়ে কথা বলতে দেখি। এন্ট্রান্স ক্লাস মানে হচ্ছে বর্তমানে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা। ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 10ম শ্রেণী। থার্ড ক্লাস মানে হচ্ছে 8ম শ্রেণী। সেকেন্ড ক্লাস মানে হচ্ছে 9ম শ্রেণী। আমরা এখানে দেখলাম না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ওই ক্লাসগুলো মানে কোন শ্রেণী বোঝাচ্ছে, বোঝানোর জন্য এইগুলোকে আমরা দিয়ে দিয়েছি। এবং এইটুকুই হচ্ছে আমাদের আজকের আয়োজন। সো আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে, এবং আশা করি এই ক্লাসের পরে তোমার আর কোনো তথ্য নিয়ে গরমিল লাগবে না। তুমি পুরো এই পিডিএফটা যদি বাসায় পড়ো, এবং আমরা যেটা দিব এইটাকে বাসায় বসে সুন্দর করে গুছিয়ে পড়তে পারলে তুমি এখান থেকেই তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, খুলনা, সাস্ট, গুচ্ছের মধ্যে বেগম রোকেয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কিংবা তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় বলো, ঢাকার অধিভুক্ত 7 কলেজের মধ্যে বলো, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে। সো আমরা এইভাবেই ধরে ধরে আমাদের পেইড ব্যাচে পড়াচ্ছি। তোমার যে কোনো সমস্যা থাকলে বলতে পারো, মনোযোগ দিয়ে পড়ো। যে স্বপ্ন দেখছো, যেভাবে পড়ছো, লেগে থাকলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আসসালামু আলাইকুম সবাইকে।